আসসালামু আলাইকুম। জব এড স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ১৬তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ের যে গণিত প্রশ্ন, এই গণিতের সমাধান আমি দেব। ক ইস্টু খ ইকুয়াল 4:7, খ ইস্টু গ ইকুয়াল 10:7 হলে ক ইস্টু খ ইস্টু গ ইস্টু কত হবে? এটা কিন্তু অনুপাতের অঙ্ক, সহজেই অঙ্ক না করে অ্যান্সার করা যাবে। আমি আগে বেসিকটা দিয়ে দেবো, যে বেসিকও দরকার আছে। বেসিক না হলে কিন্তু হবে না। বেসিকের পাশাপাশি আমি টেকনিকও দেবো এটা। যাই হোক, আমি বেসিকটা শুরু করি। ক ইস্টু খ ইকুয়াল কি আছে দেখো তো, 4:7। তারপর কি আছে, খ ইস্টু গ, খ ইস্টু গ ইকুয়াল 10:7। এটার থেকে আমাদের বের করতে হবে কি জানো, এটা বের করতে হবে যে ক ইস্টু খ ইস্টু গ কত হবে। এখানে দেখো এমন একটা সংখ্যা আছে, যে অনুপাত আছে সেটা কিন্তু দুইটা রাশির মধ্যে আছে। দেখো এখানে খ আছে, মার্কিং করলাম, এখানে খ আছে, এখানে খ আছে। তাহলে আসলে খ দুই জায়গায় আছে, খর মান কিন্তু দুই জায়গায় ভিন্ন আছে। এইখানে খর মান 10, আর এখানে দেখো খর মান কত, এখানে খর মান কিন্তু হচ্ছে 7। তাহলে মান দুটো ভিন্ন, এটা একই করার জন্য আমরা উভয় রাশিকে এই দুটি সংখ্যা দ্বারা গুণ করব। তাহলে দেখো আমি এখানে লিখলাম, এখানে আমি বুঝে দিই। দেখো যে এখানে খর মান আছে 10, এই যে 10টা, এই 10 দ্বারা আমরা এই প্রথম রাশির যে কটা অনুপাত আছে দুইটাকে গুণ করব। এই 10 দ্বারা আমরা এই দেখো এই 4 এবং 7 কে গুণ করবো। কেন গুণ করবো? দেখেন খর মান যে নিচে 10 নিচে, তাহলে 10 দ্বারা 4 কে গুণ করলে 4×10 = 40। তারপরে ইষ্ট আছে, আমরা ঠিক ইষ্ট বসে দেবো। আবার এই 10 দ্বারা কি করবো, 7 কে গুণ করবো, 7×10 = 70। এখানে দেখো এই রাশিতে এখানকার মানলে প্রথম রাশি গুণ করলাম, আর প্রথম রাশিতে দেখো ক্ষয়ের মান কত, ক্ষয়ের মান 7 আছে। তার মানে কি করবো, এখন দেখো এই 7 দ্বারা আমরা কি করব, এই নিচের রাশিকে গুণ করে ফেলবো। 7 দ্বারা 10কে গুণ করলে 7×10 = 70 ইস্টু 7 দ্বারা 7কে গুণ করলে 49। এখন দেখো তুমি দেখতে পারবা যে এবং খ, এখানে খ, এই দুইটা খর মান কিন্তু একই। দেখো এখানে খর মান কত আছে, 70, আর এখানে খর মান দেখো, আর খর মান আছে 70। কিন্তু দুইটা রাশির মান একই হতে হবে, অনুপাতটা ভিন্ন ছিল। আমরা গুণ করে এই অনুপাতের মানটা বর্ধিত করে একই করলাম। এখন আমরা লিখতে পারবো কিন্তু সহজভাবে, ক ইস্টু খ ইস্টু গ সমান কত। দেখো এখানে কর কিন্তু যে মানটা আছে হুবহু লিখে দেবো। কর মান আছে 40 ইস্টু খর মান আছে 70 ইস্টু গড় মান আছে 49। এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেছে। অপশন খ নম্বর কিন্তু সঠিক। দেখো খ নম্বর আছে 40, 70, 49। এইটা হচ্ছে খ নম্বর সঠিক অপশন। এই অঙ্কটার আমি দেখো টেকনিক দেব, কয়েক সেকেন্ড, 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার কিন্তু করা সম্ভব। কিরকম দেখো, যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাত আমরা হাঁটুর ভাঙা দোয়া লিখবো। আগে এই হাঁটুর ভাঙা দোয়া লিখতে পারবো না, এই দোয়াটা লিখবো। তারপর অনুপাত দেখো দেওয়া আছে কত, 4, প্রথমে 4 লিখে ফেলবো, তাই নাকি? তারপর অনুপাত দেওয়া আছে কত, 7, 7 লিখে ফেলবো। তারপর অনুপাত দেখো কত দেওয়া আছে, 10, এখানে 10 লিখে ফেলবো। তারপরে 7, 7 লিখে ফেলবো। এই হাঁটুর ভাঙার দর দেখো যে অনুপাত দেওয়া আছে সহজ ভাবে দেখো 4 ইস্টু, এই দেখো 4:7, 10:7, যেটা আছে সেটা দিয়ে নেবা। হাঁটুর ভাঙার দর যে থাকে সেটা দিয়ে দেবা। এখন দেখো কি করা যায়, তুমি গুণ করবা। কিভাবে গুণ করবা, এই রেখা বরাবর, এই রেখা বরাবর, এই যে লম্ব রেখা বরাবর, এই লম্ব রেখা বরাবর গুণ করবা তুমি। এই রেখা বরাবর কি আছে দেখো, 4 আর 10, তা 4 আর 10 গুণ কর, 4×10 = 40, 40 ইস্টু দিয়ে ফেলবা। তাহলে এই রেখা গুণ হয়ে গেল, কেটে দিলাম। ঠিক আছে, এই রেখা গুণ করো তুমি। এই রেখা গুণ করলে দেখো কি কি আছে, এই রেখার প্রান্তে আছে 7, আর রেখার এই লাস্ট প্রান্তে আছে 10, তাহলে 7×10 = 70 ইস্টু দিয়ে ফেলবা। তারপর কি করবো দেখো, এই রেখাও হয়ে গেল, কেটে দিলাম। এই রেখা থাকলে দেখো এই রেখাটা কিরকম হয় দেখো তো, তাহলে এখানে 7 আছে, নিচে 7 আছে, 7×7 = 49। দেখো এই হাঁটু ভাঙার দরটা কিন্তু গুণ করে দিলি তোমার ঠিক সঠিক অ্যান্সারটা এসে যাবে। দেখো এই অঙ্কটা নিয়ে নিলাম কেন, এটার মান তো বের করতে বলছে, m³ - n³। এখন m এর যে মান বের করলাম, কি মান বের করে দেখো তো, 3x। আমরা 3x এখানে বসে দিলাম, উপরে পাওয়ার ছিল, পাওয়ার মান 3 দিয়ে দিলাম। 2 এর উপর পাওয়ার 3, তিনটা 2 গুণ করলে কিন্তু 8 হবে, 8x³ হবে। তুমি বিয়োগ করে দেখো 19x³ m - n = x এবং mn = 6x² হলে m⁻³ m³ - n³ সমান কত? এইটা কিন্তু বেসিক নিয়মে করলে সূত্রের দরকার, আর বেসিক নিয়ম না করলে সূত্রের দরকার নাই। যদি সূত্রের মুখস্থ না থাকে তাহলে টেকনিকে করবো তোমরা। আমি বেসিকেও দেখাবো, টেকনিকেও দেখাবো। আগে আমি বেসিক দেখাবো, তারপরে দেখাবো টেকনিক। আগে বেসিকটা আবার দেখো, এখানে দেওয়া আছে, তাহলে কি আমি দেওয়া আছে লিখলাম না, শুধু এর মানটা বের করতে হবে। মানটা বের করার জন্য সূত্র লিখবো। দেখো m³ - n³, তাই নাকি?
তাহলে এটা একটা সূত্র আছে, কি সূত্র আছে, যে মান নির্ণয়ের একটা সূত্র আছে, ঘনের সূত্র। সেটা হলো দেখো m মাইনাস n হোল কিউব প্লাস 3m n ইন্টু m মাইনাস n। এখন আমরা মান বসে দেবো। দেখো m মাইনাস n এর মানটা কি আছে, x আছে, m মাইনাস n এর মান আছে x বসে দেবো। কিন্তু x এর উপর পাওয়ারটা কিন্তু এই যে রাশির উপর পাওয়ার আছে 3, তাহলে x এর উপর পাওয়ার কিন্তু অবশ্যই তোমার 3 দিতে হবে। তারপর কি করবা, তারপর প্লাস দিয়ে ফেলবা, তারপর 3 দেবা। এখানে দেখো 3 বসে দেওয়ার পর m এর যে মান বসাবো। এই যে m এর মান অঙ্কে দেওয়া আছে কত, দেখো অঙ্কে দেওয়া আছে 6x²। এটা লিখবো 6x²। তারপর আবার মান বসাতে হবে m মাইনাস n এর মান কিন্তু অবশ্যই x বসে দেবো। এখন আমরা গুণ করে দেবো। গুণ করলে দেখো x² প্লাস এই 3 টা 6 কে গুণ করলে 3 6 18। এই দেখো এখানে x² আর x গুণ করলে x⁻³ হয়, x³ হয়। এটা দেখো আমি কি করব, যোগ করে দেব। এখানে 18x³ শুধু x³ যোগ করলে 19x³ এটা কিন্তু आंसर। দেখো এটা অপশন খ নম্বরে আছে, খ নম্বর সঠিক অপশন। এখন আমি যে টেকনিক দিতে চাচ্ছি, সূত্র যদি মন না থাকে, এই সূত্র আমার মনে নেই, তাহলে টেকনিক দিয়ে কিভাবে বের করব, টেকনিক দিয়েও বের করা যায়। দেখো আমি টেকনিক দিয়ে বের করে দেবো। এখানে টেকনিক দিয়ে বের করার জন্য যে কোন রাশির মান বসাতে হবে এখানে ভাঙবো। দেখো mn = 6x²। আমরা এই 6 কে ভাঙবো, তাই না? কি দিয়ে ভাঙবো, 3 আর 3x গুণন 2x। দেখো তো গুণ করো তো, আর 2 দিয়ে 3 কে গুণ করলে 6, x দিয়ে x এর গুণ x²। এটা দুইটা মান বের করলাম। কেন বের করলাম, এখানে কিন্তু m এর মানও আছে n এর মানও আছে। তাহলে m এর মানটা কিন্তু 3x আর n এর মান হচ্ছে 2x। এই মানটা দেখো আমরা এখানে বসাবো, যে m এর মানটা কি পাইছি আমরা 3x ইকুয়াল আর n এর মান 2x। তুমি ইকুয়াল করে দেখো x ই আসতেছে। তাহলে এই মানটা এমন ভাবে তোমরা ভাঙবা যেখানে স্থাপন করলে এই সমাধান যেন মিলে যায়। এই ডান পাশে যে x আছে সেটা বিয়োগ করা বা যোগ করার পর যেন x টা মিলে যায়। এখানে কিন্তু x মিলে গেছে, তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি m এর মান হচ্ছে 3x এবং n এর মান হচ্ছে 2x। দেখো এই অঙ্কটা নিয়ে নিলাম কেন, এটার মান তো বের করতে বলছে, m³ মাইনাস n³। এখন m এর যে মান বের করলাম, কি মান বের করে দেখো তো 3x। আমরা 3x এখানে বসে দিলাম, উপরে পাওয়ার ছিল, পাওয়ার মান 3 দিয়ে দিলাম। তারপরে n এর মান বসাবো। n এর মানটা দেখো কি বের করছি আমরা 2x। এখানে 2x লিখবো এবং পাওয়ার দেয়া উপরে 3 দিয়ে দেবো। এখন কি করবো, দেখো 3 এর উপর পাওয়ার 3, তাহলে 3টা 3 গুণ করলে কিন্তু 27 হয়, 27x³ হবে। মাইনাস 2 এর উপর পাওয়ার 3, 3টা 2 গুণ করলে কিন্তু 8 হবে, 8x³ হবে। তুমি বিয়োগ করে দেখো 19x³ শর্টকাটে যে আনসারটা করেছি এবং বেসিকে সেই আনসারটা করেছি। রহিম ও করিমের বয়সের গড় 35 বছর। রহিম ও হামজার বয়সের গড় 20 বছর। হামজার বয়স 11 বছর হলে করিমের বয়স কত? এখানে যে দেওয়া আছে শর্তটা আমরা লিখে নিলাম। দেখো রহিম যোগ রহিমের সাথে কি আছে, করিম সমান, দেখো বয়সের গড় দেওয়া আছে কত, 35। এই গড়টাকে আমরা সমষ্টি করব। তাহলে দুইজনের বয়সের গড় থাকলে 2 দ্বারা গুণ করতে, তাহলে সমষ্টি হয় 35 দুগুণ 70। তারপরে দেখো দেওয়া আছে রহিম ও হামজার বয়সের গড়। তাহলে এখানে দেবো রহিম যোগ এর পাশে আছে হামজা। দুইজনের বয়সের গড় দেওয়া আছে 20 বছর। আমরা 20 বছরটাকে গড়কে কি করব, সমষ্টি করব। তাহলে 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 40 বছর। কেন 2 দ্বারা গুণ করলাম, দুইজনের বয়স যেহেতু। এখান থেকে দেখো কাটাকাটি করবো আমরা, যে এখানে রহিম আছে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে নিয়ম, যে বিয়োগের নিয়ম অনুযায়ী চিহ্নের পরিবর্তন হয়। বিয়োগ করে দেখো এখানে বিয়োগ করলে চিহ্নটা কিরকম পরিবর্তন হয়, মাইনাস হবে, আছে প্লাস মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তাহলে আমরা কেটে দিলাম, এই রহিম কেটে দিলাম, প্লাস মাইনাসে কেটে যায়। তাহলে এখানে কি থাকলো দেখো তো, করিম মাইনাস হামজা, করিম বিয়োগ হামজা। এই 70 থেকে 40 বিয়োগ করলে কত, 40 বিয়োগ করলে হবে 30 বছর। এখন কি করবো, দেখো এখানে একজনের বয়স দেওয়া আছে, সেটা হামজার বয়স 11 বছর দেওয়া আছে। তাহলে এখানে কিন্তু হামজার বয়স স্থাপন করবো, তাহলে করিমের বয়সটা আমরা বের করতে পারবো। করিম হামজার বয়স হচ্ছে 11 স্থাপন করলাম, এর পাশে 30 ঠিকই রাখলাম, এটা সমাধানের নিয়ম। তারপরে দেখো করিম ইকুয়াল 30 মাইনাস, এই মাইনাসকে পার্ট করলে কিন্তু প্লাস হবে। কেন প্লাস হলো, সমান এরপর পক্ষান্তর করলে নেগেটিভ থাকলে পজিটিভ, পজিটিভ থাকলে নেগেটিভ, এই ক্ষেত্রে যোগ হয়ে গেলে 11। এখন দেখো যোগ করে দাও, তাহলে হবে 41। তাহলে এই করিমের বয়সটা কত, করিমের বয়স হচ্ছে 41 বছর। 41 দেখো কোন অপশনের মধ্যে আছে, অপশন খ নম্বর সঠিক।
এই অঙ্কের যে আমি শর্টকাট দিলাম, এরকম আরো অঙ্কের শর্টকাট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? পানি সহ বালতির ওজন 12 কেজি। তারপরে যেটা বলছে সত্তরটা দিচ্ছে বালতির অর্ধেক পানি ভর্তি হলে, অর্ধেক পানি পুরা, এখানে কিন্তু পুরা ফুল বালতি পানি আছে এবং বালতির ওজনও আছে। অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়াবে কয় কেজি? আর 7 কেজি। তাহলে ওখানে কিন্তু পানিও থাকবে। এখানে দেখো অর্ধেক, অর্ধেক পানি সহ বালতির ওজন, এখানে পানি সহ মানে পূর্ণাঙ্গ পানি সহ ওজন হচ্ছে 12 কেজি, আর অর্ধেক পানি সহ ওজনটা 7 কেজি। তাহলে এখানে 7 কেজি হওয়ার পর দেখো অর্ধেক পানি ওজন আছে, তার আর অর্ধেক পানি নেই। তাহলে এখান থেকে এই 12 থেকে 7 হয়ে গেল, তাহলে কি পরিমাণ কমে গেল? কমে গেছে কিন্তু 5। এখান থেকে এই যে বিয়োগ করে থাকো যে 12 - 7, তাহলে কিন্তু অবশ্যই 5। তাহলে 5 কেজি পানি কমে গেল। ওই 5 কেজি পানি অর্ধেক পানি ছিল, তাহলে অর্ধেক পানি 5 কেজি হলে পুরো পানি কত হয় বলো তো? পুরো পানি হবে 5 + 5 আর 10 কেজি। পুরো পানিটা 10 কেজি, আর পুরো বালতির পানি সহ ওজন ছিল কত? 12 কেজি। তাহলে অবশ্যই আমরা 12 থেকে 10 বাদ দেবো, তাহলে খালি বালতির ওজন পাবো 2 কেজি। 2 কেজি অ্যান্সার দেখো, 2 কেজি। গ নম্বর সঠিক অ্যান্সার। একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত? অঙ্কটা কিন্তু দুই ভাবে দেওয়া যায়, বেসিকে দেওয়া যায়, দুর্দান্ত টেকনিকে দেওয়া যায়। দুর্দান্ত টেকনিকটা কি? 1 থেকে 2 সেকেন্ড এর মধ্যে টেকনিকে অ্যান্সারটা বের করা যাবে। আমি আগে বেসিক দেখাই, তারপর টেকনিক দেখাবো। যে একক ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে কি? একটা বৃত্ত, এই যে বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধটা কি জানো? এখান থেকে ব্যাসার্ধ কাটলে একক হবে, মানে 1। মোট কথা একক মানে 1। এখন কি করব? এই ব্যাসার্ধকে দেখো ক্ষেত্রফল করব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি যে পাই আর স্কয়ার। তাহলে আর মানে কিন্তু ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধের মানটা এই যে আর সমান কিন্তু 1 আসবে, তাই নাকি? তাহলে ক্ষেত্রফল করলাম, আর বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। পাই লিখলাম, আর লিখলাম, আর জায়গায় কিন্তু 1 লিখবো। কি কারণে? যেহেতু এখানে আর এর মানটা 1, তাহলে 1 লিখলাম, 1 এর উপর স্কয়ার দিলাম। তাহলে পাই লিখলাম, 1 এর উপর যত স্কয়ার দাও ওই একই হবে, তাহলে গুণ করলে কিন্তু পাই হবে। অ্যান্সারটা কিন্তু এটা। তো পাই বর্গ একক, যেহেতু একক দেওয়া আছে, এটা একক থাকে, লিখতে হয় বর্গ একক। এটা কিন্তু একটা বেসিকই হলো যে বৃত্তের দেখো ব্যাসার্ধ দেওয়া আছে, ক্ষেত্রফল করলাম, যেটা হুবহু যেটা আমাদের বৃত্তের সূত্র দিয়ে অ্যান্সারটা বের করা। এখন আসলে দুর্দান্ত টেকনিক। 1 থেকে 2 সেকেন্ড বলছি আমি, 1 থেকে 2 সেকেন্ডে বের করে দেবো। তাহলে এখানে বলা আছে একক ব্যাসার্ধ, একক মানে কি? 1। তাহলে পাই আর স্কয়ার, অবশ্যই কিন্তু 1 এর উপর গুণ দিলে একই হবে, তাহলে ওই 1 দিয়ে যা গুণ করো ওটাই হবে। তাহলে অবশ্যই দেখো এখানে পাইটা হবে, কিন্তু 1 এর উপর স্কয়ার দিলে একই হবে, ওই 1 দিয়ে যাকে গুণ করো সেটাই হবে। অর্থাৎ গুণ করবো আমার পাইকে, তাহলে পাই হয়ে থাকবে। দেখো এই খ নম্বর সঠিক, পাই বর্গ একক। যদি x = b, by = c এবং cz = a হয়, তবে xyz এর মান কত? এটার মানটা আমাদের বের করতে হবে। 3টা সত্য দিয়েছে, কিন্তু দেখো এখানে সত্য, এখানে সত্য দিয়েছে, এটা সত্য, এটা সত্য। এখান থেকে xyz এর মানটা বের করতে হবে। তাহলে আমরা দেখো এখান থেকে একটা সত্য নিলাম, সেটা কোন সত্য নিলাম? দেখো এখানে দেওয়া আছে by, by = c নিলাম। এখন কি করব? b এর মানটা কিন্তু আমরা স্থাপন করব। দেখো b এর মানটা কি আছে? b এর মান এখানে আছে, দেখো x = b, তার মানে কি? b = x। তাহলে b = x, b জায়গায় আমরা x বসাবো, তারপর y ঠিকই রাখবো, তারপর c ঠিকই রাখবো। এখানে থার্ড ব্র্যাকেট তুমি দেখতে পারবা, যেটা হচ্ছে যে b = x, এই b এর মানটা আমরা x বসাচ্ছি। এখন কি মান বসাবো? দেখো এখন এর মান বসাবো, এর মান। এর মান কি আছে? দেখো এর মান cz, আর cz, আর এখানে থাকলো x y, তারপর কি c। এখানে দেখো এর পরিবর্তে cz লিখলাম কোথায়? এখানে এর দেখো এর মানটা দেওয়া আছে cz, তাই আমি এর জায়গায় cz লিখলাম। এখন কি করবো? দেখো এখানে x y z ঠিকই রাখবো, আর এই যে c, এই c কেটে দেবো, কে ভাগ দিয়ে কেটে, তুমি দুইটা কাটতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে কাটলে কাটার মান থাকে 1, অতএব x y z = 1। অ্যান্সারটা কিন্তু 1 হবে। অপশন ক নম্বর সঠিক। 88, 91, 95 এবং 99 সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি সর্বোচ্চ উৎপাদক রয়েছে? এইটা অ্যান্সারটা বের করা কয়েক সেকেন্ড। উৎপাদক রয়েছে তার মানে কি? সবচেয়ে মৌলিক গুণনের ছোট সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যার মধ্যে সর্বোচ্চ উৎপাদক থাকে। 2টা 3টে সংখ্যার মধ্যে জোড় সংখ্যা থাকে একটা, তো বুঝবেন ওই 2টা 3টে সংখ্যার মধ্যে সর্বোচ্চ উৎপাদক রয়েছে জোড় সংখ্যার মধ্যে। তাহলে অপশনে দেখো, এখানে অপশনে এই যে বেজোড় কেটে দিলাম, বেজোড় কেটে দিলাম, বেজোড় কেটে দিলাম, জোড় কিন্তু ক নম্বর একটা আছে, তাহলে এটা কিন্তু সঠিক।
এখন প্রশ্ন হতে পারে জোর যদি পাশাপাশি দুইটা থাকে অপশনের মধ্যে, তাহলে এই দুইটা সংখ্যা জোর থাকলে বলে ওই দুইটা সংখ্যা মানে যেটা বড় সংখ্যা হবে সেটার উৎপাদক বেশি রয়েছে। এটা দেখো এখানে 88 থাকে, এই 88 বড়, তাহলে 90 সংখ্যাটা কিন্তু সবচেয়ে বেশি বার উৎপাদক রয়েছে। তাহলে বোঝা গেল যে অপশনগুলোর মধ্যে যেটা জোর সংখ্যা হবে সেটার সর্বোচ্চ উৎপাদক রয়েছে এবং সেটাকে আমরা অ্যান্সারটা করব। অ্যান্সারটা কিন্তু হয়ে গেছে। আমি যদি ব্যাখ্যা দিই কেন উৎপাদক সর্বোচ্চ বাড়ালো, তাহলে ব্যাখ্যাটা দিয়ে দেখো। এখানে আমি প্রথম 91 এর ব্যাখ্যাটা দিলাম। এই 91 এর মৌলিক উৎপাদক বের করবো। 91 কত দ্বারা ভাগ করা যায়? 91 কিন্তু এখানে 2, 3, 4 দ্বারা কোন দ্বারা ভাগ করা যাবে? 7 দ্বারা করা যাবে। 7 দ্বারা করলে কি হয় দেখো, আর 7 দ্বারা করলে 7, 13, 91। 13 কে আর ভাগ করা যাবে না, 13 যেহেতু মৌলিক সংখ্যা। তাহলে এর উপাদান কয়টা পেলে? এর উপাদান পেলা 2টা, তাহলে এটা তো দুইটা পেলা। আর 99 উপাদান কয়টা পাওয়া যায় দেখো তো, 99 তুমি ভাগ করো কত দ্বারা? 99 কে 3 দ্বারা আমরা ভাগ করি। 3 দ্বারা ভাগ করলে 3, 3, 33 হবে। 33 কে আমরা কয় দ্বারা ভাগ করবো? 3 দ্বারা ভাগ করবো। আর 3 11 33, আর যাবে না। কয়টা পেলা এখানে? 1টা, 2টা, 3টা পেলা। তাহলে এই দেখো এই 99 এর উৎপাদক হচ্ছে 3টা, আর এই 91 উৎপাদক হচ্ছে 2টা। এখন আসো এই 95 কে 5 দ্বারা দিলাম, 5 দ্বারা দিলে হচ্ছে 5, 19, 95। এখানে 19 আর কিন্তু ভাগ করা যাবে না। তাহলে এই 95 এর কয়টা উপাদান পেলা? কয়টা? 2টা পেলা উপাদান। এখন দেখো 88, এটা কিন্তু জোর সংখ্যা কেন বেশি হয় দেখো, এই 88 কিন্তু অনেক উৎপাদক রয়েছে। এটা ভাগ দাও, 2 দ্বারা দাও, 2 দ্বারা দিলে 44, 44 কে 2 দ্বারা দাও 22, 22 কে 2 দ্বারা দাও 11। এখন গণতে দেখো তো 1, 2, 3, 4, তাহলে এই 88 4টি উৎপাদক রয়েছে। এই দেখো বেজোড় সংখ্যার যে মৌলিক উৎপাদক বের করলাম, 2টি বের করলাম, 3টি বের করলাম, আর 2টি বের করলাম। আর জোড় সংখ্যার যে উৎপাদকটা রয়েছে দেখো এখানে সর্বোচ্চ উৎপাদক 4টি রয়েছে। তাই এখানে জোড় সংখ্যার উৎপাদক বেজোড় সংখ্যার চেয়ে সর্বক্ষণে বেশি থাকে। একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গমিটার এবং প্রস্থ 16 মিটার। বাগানের পরিসীমা কত? এই অঙ্কটা আমি বেসিকে দিব, বেসিকের পর টেকনিকে দিব। দুর্দান্ত টেকনিক, যে টেকনিক আপনি হয়তো কোথাও দেখেননি বলা যায়। আমার এই টেকনিক দেখলে বুঝতে পারবেন। আগে আমি বেসিক দিই, বেসিকের পরে টেকনিকটা দেব। ধরি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ 16 মিটার। আয়তাকার বাগানের যে ক্ষেত্রফল সেটা দেখো তো, শর্ত মধ্যে লিখলাম, শর্ত মতে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা কি দেওয়া দেখো তো, দৈর্ঘ্য x দেওয়া ছিল, আমি ধরে নিয়েছি, গুণ প্রস্থ কত আছে? 16 ইকুয়াল। এখন এই ক্ষেত্রফল সমান কোনটা বসাবো? এই দেখো ক্ষেত্রফল দেওয়া আছে যেটা 400 লিখলাম, 400 বর্গ মিটার। আমরা এখানে বর্গ মিটার লিখবো, যেটা দৈর্ঘ্য বের করতেছি, শুধু 400 লিখবো। এখন কি করবো দেখো তো, এই x দ্বারা 16কে গুণ করলে 16x ইকুয়াল 400। এখন কি করবো, এই 16টা ভাগ দেবো 400 নিচে। কেন ভাগ দেবো? x এর সহগ 16, আর এখানে 16 আর কাটাকাটি করলে 25 আসবে। তাহলে x এর মান কত পেলাম? x এর মান পেলাম 25। তাহলে দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্য সমান লিখতে পারি আমরা 25 মিটার, আর প্রস্থ হচ্ছে 16 মিটার। তাহলে এই দৈর্ঘ্য আর প্রস্থ পরিসীমার যে আমরা সূত্র জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো এখানে পরিসীমার সূত্র লিখলাম, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যটা কত দেখো, দৈর্ঘ্য হচ্ছে 25, এখানে লিখলাম 25 যোগ প্রস্থ কত? প্রস্থ দেওয়াই ছিল 16, আর 16 এই দুটো যোগ করে ফেলবো আমরা। এই দুটো যোগ করলে হলে কত হয় দেখো, 25 আর 16 যোগ করলে 41। এখন কি করবো, এই 2 দ্বারা 100 গুণ করবো, তাহলে কত হবে? 82। তাহলে অ্যান্সারটা কিন্তু 82 মিটার। দেখো 82 মিটার অপশন কিন্তু ঘ নম্বর আছে, ঘ নম্বর সঠিক অপশন। এখন আমি যে বলছি দুর্দান্ত টেকনিক দিব, এটা তো আমি বেসিক দিলাম, সূত্র দিলাম, ক্ষেত্রফলের সূত্র কি, পরিসীমার সূত্র কি, আসলে কোন সূত্রই ব্যবহার করবো না, ডাইরেক্ট আমি দুর্দান্ত টেকনিকের মাধ্যমে অঙ্কটা সলভ করে দেবো। আমি একটা আয়তাকার অঙ্কন করে ফেলবো, আমার হাত দিয়ে লিখতে একটু বাঁকা হচ্ছে, তোমরা হাসবা না, আমরা আয়তাকার অঙ্কন করে ফেললাম। আসলে এর ক্ষেত্রফলটা করে দেখো, ক্ষেত্রফল 400 বর্গমিটার। আমি এই 400 বর্গমিটার ভিতরে লিখলাম। এখন দেখো এর প্রস্থ দেওয়া আছে, আমরা জানি আয়তাকার প্রস্থ কোন দিক থাকে? আয়তাকার দৈর্ঘ্য থাকে লম্বার দিকে, লম্বার দৈর্ঘ্য, আর খাটোর দিকে প্রস্থ। তাহলে এখানে আমরা প্রস্থ বসে ফেললাম, এটা খাটো 16, এটা অঙ্কে দেওয়া আছে দেখো, অঙ্ক থেকে আমরা 16 নিয়ে ফেললাম, আর এই ক্ষেত্রফলটা অঙ্কের থেকে নিয়ে ফেললাম 400। এখন কি করবো দেখো, দৈর্ঘ্যটা বের করবো, এই রেখার মানটা বের করবো, আর এই রেখার মান বের করবো। এই রেখার সমান, আয়তাকার দুটি বাহু সমান এবং সমান্তরাল, তাই এই নিচের রেখার মান বের করলে উপরের রেখার মান বের করে দেবা। আর এই রেখা 16 হলে এই রেখা 16 হবেই, সমস্যা নেই। তাহলে এখন দেখো আমরা এই রেখা কত বসাবো, এই 16 দ্বারা 400কে ভাগ করবো, 16 দ্বারা 400কে ভাগ করলে 25 হবে। তুমি চাইলে করে নিতে পারবা 16 400 ভাগ 16, কাটাকাটি করলে কিন্তু 25 হবে, তুমি চাইলে করে নিতে পারবো, সমস্যা নাই।
তাহলে 25। তাহলে দেখো এই রেখার মান 25 হলে এই রেখার মান 25 হবে, কারণ আয়তাকার বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এখানে 25, এখানে 25, এখানে 16, এখানে 16। আর পরিসীমার সূত্র লাগে না। পরিসীমা মানে কি, আর যতদূর যে রেখাটা এলোমেলো হয়ে চলে যাবে সেটাই পরিসীমা। দেখো এই রেখাটা এখান থেকে শুরু আছে, রাউন্ড দিচ্ছে, তাহলে 4টা রেখার যোগফল করে ফেলবা। তাহলে 4টা রেখার যোগফল করে ফেলো। যোগফল করে কি হয় দেখো, এই এখানে আছে এই রেখা 16, আর 16 দিলাম, 16 যোগ এই রেখা হচ্ছে 25, প্লাস এই রেখা কত হবে 16, এটাও 16 যোগ, আর এই রেখা থাকলে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এই রেখা থাকে, এটা হবে 25, আর 25 যোগ দিয়ে ফেলবা। সবগুলো যোগ দিলে কিন্তু 82 মিটার হয়ে ফেলবে। তাহলে দেখো অ্যান্সারটা আমি কিন্তু একটা দুর্দান্ত টেকনিকের মাধ্যমে করে দিলাম, যেখানে সূত্র লাগলো না, কিচ্ছুই লাগলো না, অঙ্কে যা ছিল ওইটা নিয়ে আমি অ্যান্সারটা করে ফেললাম, 82 মিটার। এরকম টেকনিক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। অনেক ধন্যবাদ সবাই। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার ও 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে? এই অঙ্কটা দুইটা নিয়মে দেওয়া যায়। একটা অস্থির টেকনিক, যে চোখ বন্ধ করে আনসার লেখা যাবে, আমি চোখ বন্ধ করে আনসার বের করে দেবো, সেটা একটা টেকনিক, এবং পরবর্তী বেসিক দেবো। আমি টেকনিকে আগে দেখাই। দেখো এখানে চাকার পরিধি দেওয়া আছে, কত পরিধি দেওয়া আছে 5 মিটার, আর চাকাটা দেখো এ কত মিটার পথ গেছে, পথ গেছে 1 কিলোমিটার ও 500 মিটার। 1 কিলোমিটার সমান কয় মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 1 কিলোমিটারকে আমরা 1000 মিটার ধরবো, আর এখানে 500 মিটার ধরে যোগ দেবো, তাহলে কত হবে দেখো তো, 1000 মিটার আর 500 মিটার, আর 1500 মিটার হয়ে যাবে, 1500 মিটার। এটা কি পেলাম, চাকার যে দূরত্ব অতিক্রম করছে 1500 মিটার। একে ভাগ করবো কি দ্বারা? চাকার পরিধি দ্বারা। চাকার পরিধি দ্বারা আছে 5, তুমি এখানে 5 দ্বারা ভাগ করে দেখো, 5 দ্বারা ভাগ করলে কত আসে? 300 আসে, 300 মিটার। অ্যান্সারটা কিন্তু 300 মিটার। 300 মিটার যে অপশনে আছে, অপশন গ নাম্বার সঠিক অপশন। এটা আমি দিলাম একটা টেকনিকের মাধ্যমে। এটা একটা বেসিক দেয়, বেসিকও জানা দরকার। আমরা জানি 1 কিমি সমান 1000 মিটার। এখানে দেখো গেছে কতটুকু, এখানে আবার দেখো 500 মিটার গেছে, 1 কিমি গেছে 500 মিটার গেছে, তাহলে 1 কিমি সমান 1000, আর গেছে 500 মিটার। তাহলে এই দেখো তাহলে কত গেল, 500 মিটার। এই দুটো যোগ দেবো আমরা, এই দুটো যোগ দিলে কি পাবো দেখো, যে 1000 যোগ 500, তাহলে এটা আমার সমান কত পাবো, 1500 মিটার। 1500 মিটার পেলাম। এখন যে ঐকিক নিয়ম যেটা আছে, যে 5 মিটার যাতে চাকাটি ঘুরতে হয় একবার, ঘুরতে হবে একবার। এখন আসো, অতএব 1 মিটার যাতে চাকাটি ঘুরতে হবে কতবার? তাহলে এখানে 1 ভাগ, দেখো এই 5-এর নিচে 1 আছে, তাহলে 5 কমে গেছে, 5 অবশ্যই ডান পাশের সংখ্যার নিচে ভাগ হয়ে যাবে, এতবার ঘুরতে হবে। এখন কত মিটার গেছে, এই যেটা বের করলাম আমরা, 1500 মিটার। 1500 মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরতে হবে কতবার? গুণ দিয়ে দেবো। কেন গুণ দেবো বলে দিচ্ছি আমি। দেখো এই 1-এর নিচে 1500, তার সংখ্যাটা বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে এই সংখ্যাটা ডান পাশে সবসময় গুণ হবে। এখন কি ওই 5 দ্বারা কাটবো কাকে, এই 1500 কি 1500 কাটলে কি পাই, 300 পাই, 300 মিটার। দেখো 300 মিটার অ্যান্সার করতে আছে। এটা কিন্তু আমি এই যে বেসিক নিয়ম এতটুকু না করে কয়েক সেকেন্ডের মধ্যে অস্থির টেকনিকে অ্যান্সারটা বের করে দিচ্ছি। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আমি এরকম বেসিক এবং টেকনিক দুইটাই দিয়ে থাকি। আমার এই বেসিক এবং টেকনিক পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। লগ বেস 10 আর্গুমেন্ট x ইকুয়াল -2 হলে x এর মান কত? এটা একদম সহজ অঙ্ক। লগের যে সূত্র আছে সেটা প্রয়োগ করলে পাওয়া যাবে। দেখো লগ বেস 10 আর্গুমেন্ট x ইকুয়াল -2, এখান থেকে x এর মান বের করতে হবে। x এর মান বের করার জন্য যে লগ একটা সূত্র আছে, যেটা 10 এর উপর কি আসবে, 10 এর উপর আসবে এই পাশে যে ধ্রুবক আছে সমান এত মান দেওয়া আছে -2, এই -2 আসবে আর সমান সমানে থাকবে। আর এখানে এই জায়গায় দেখো এটা যে আমি লিয়ালাম এই 10 বেজের উপর লিয়ালাম, তাহলে বেজের যে আর্গুমেন্ট কি আছে, x আছে, x থাক যেটাই থাক, এখানে x আছে, xটা কোন পাশে যাবে, ঠিক -2 জায়গায় যাবে। কেন গেল, স্থানান্তর করলাম, এই ধ্রুবকটা আনলাম বেজের উপরে, আর বেজের যে আর্গুমেন্ট আছে এটা নিয়ে গেলাম ঠিক ধ্রুবকের জায়গায়। এখন আমরা যে সহজ নিয়ম করবো সমাধান, তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখন আমরা কি করবো, দেখো সমান টান দিলাম, আর নিচে কি আছে 10 লিখলাম। এই যে পাওয়ার আছে -2, এই -2 আমরা 2 নিব,
তাহলে মাইনাস কোথায় গেল? মাইনাস কিন্তু এই মাইনাস এই যে ভাগ হয়ে গেছে, এই মাইনাসটা ভাগ হয়ে গেছে, তাহলে উপরে কিছু থাকবে, তো উপরে কিছু নাই মানে এক ধরে নেবা, এক ধরে নেবা, তাহলে সমান কি থাকে দেখো তো, এক্স থাকে। এখন আসো কি করবা, তাহলে উপরে এক ডিভাইডেড 10-এর উপর পাওয়ার 2 মানে কি হবে, দুটা 10 গুণ করলে 100 হবে, 100 সমান এক্স। এক্স এর মানটা এইটা দেখো, এককে তুমি 100 দ্বারা ভাগ করো, ভাগ করে যে রেজাল্ট পাওয়া সেটাই এক্স এর মান হবে। এককে 100 দ্বারা ভাগ করার নিয়ম দেখো, এইরকম করে ভাগ করবা, যে এখানে পয়েন্ট শূন্য নেবা, পয়েন্ট এখানে শূন্য, যার জন্য আরেকটা শূন্য আরেকটা শূন্য, তাহলে এখানে দেখো একবার যাবে, 100কে 100, এটা সহজ ভাগ। তাহলে অ্যান্সারটা কি পেলা দেখো তো, এটা ভাগ করলে অ্যান্সারটা পেলা এক্স ইকুয়াল 0.01, এটা পেলাম। আগে আমি এক্স দিলাম, সমস্যা নাই, একই জিনিস, এক্স সমান এত মানে এত সমান এক্স। এইটা কিন্তু অ্যান্সার। অ্যান্সার ক নম্বর সঠিক দেখো, 0.01। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে বলা আছে সমকোণী, আবার সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। দেখো সহজ করার জন্য আমি কি লিখলাম, এটা দেখো সমকোণী, এটা কিন্তু সমকোণী, সমকোণ মানে কি 90 ডিগ্রি আছে সমকোণ, তাহলে সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। তাই এই দেখো এই সমকোণ এই বাহু এই বাহু, এখানে ত্রিভুজ হয়ে গেল কিন্তু, তাই না, এটা ত্রিভুজ হয়ে গেল। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে দেখা দেওয়া আছে 6 এবং 8, তাই না, এখানে 6 দিলাম, এখানে 8 দিলাম। প্রশ্ন আসতে পারে স্যার এখানেও 8 দিতে পারবা, এখানেও 6 দিতে পারবা, কোনো সমস্যা নাই, ত্রিভুজ অঙ্কনের উপর সেটা ডিপেন্ডস করবে। ভূমি ছোট হতে পারে, লম্ব বড় হতে পারে, লম্ব ছোট হতে পারে, ভূমি বড় হতে পারে। আমি এই চিত্রটা দিয়েছি তোমাদের বোঝার জন্য, সহজ করে বোঝার জন্য। তাহলে দেখো এইটা, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা তো আমরা জানি নর্মালি, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের একটা ক্ষেত্রফল আছে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই ক্ষেত্রফল, যদি এই ক্ষেত্রফল মনে না রাখো তোমরা, তাহলে কি বের করা যাবে না? হ্যাঁ বের করা যাবে। তাহলে এই দুটার দ্বারা গুণ দেবা, দিয়ে তার অর্ধেক নেবা। ধরো সূত্র আমার মনে নাই, এই সূত্রটা মনে নাই, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, কিন্তু এই সূত্র আমার মনে নাই, তাহলে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা মনে নাই, তাহলে কি করবো? তাহলে কোনো সমস্যা নাই, এই 6 আর 8 গুণ করবা, গুণ করে তার অর্ধেক নেবা। দেখো এখানে আমি গুণ করে দিলাম 6 গুণন 8, তাহলে কত হয় 48, 48-এর অর্ধেক নেবা, একে 2 দ্বারা ভাগ করবা, অর্ধেক নিলে কত হয় 24, এই 24টা কিন্তু অ্যান্সার তোমার হয়ে যাবে। এখানে সূত্র যদি প্রয়োগ করো তারপরে একই আসবে, দেখো হাফ গুণন ভূমিটা কত আছে, ভূমি আছে 8, উচ্চতা আছে 6, এই 2 দ্বারা তুমি 6 কে কাটো, 3 দুগুণ 6, এখানে কত পেলে 3 আর এখানে 8, 3 আসছে 24 বর্গ সেমি। দেখো 24 বর্গ সেমি অ্যান্সারটা কোথায়, অ্যান্সার আছে ক নম্বর সঠিক। আর আমি এখানে কিন্তু কিছু করিনি, দেখো এটা কি করছি, 6 আর 8 গুণ করছি, গুণ করার পর এর অর্ধেক নিছি, দ্য রেজাল্ট পাইছে অর্ধেক নিছে, অর্ধেকটা 24, আর সূত্র প্রয়োগ করে দেখো, এই সূত্র প্রয়োগ করলে 24 হলো। সুতরাং তোমরা এমসিকিউ পরীক্ষায় কিন্তু এই স্টেপ ফলো করবা। আমার শর্ট টেকনিক পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 3 হলে x⁶ প্লাস 1 ডিভাইডেড x⁻³ এর মান কত? এটার মান আমরা নির্ণয় করবো, দেখো কিন্তু এটার মান নির্ণয় ডাইরেক্ট করতে গেলে এর যে মান সূত্র প্রয়োগ করার পর একটা মান লাগবে, সেটা পাওয়া যাবে না, কারণ এখানে দেখো এখানে x² প্লাস 1/x² আছে, এটার আগে মান শেষ করে নিতে হবে। দেখো আমি যে অঙ্কটা করি, যে x² প্লাস 1/x² ইকুয়াল কত আছে, 3 আছে, বা এটা একটা সূত্র আছে যে a² প্লাস b², এই সূত্রটা কি, a² প্লাস b² সূত্র হচ্ছে a প্লাস 1/a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে ইকুয়াল কি আছে 3 ঠিক রাখবো, এটা কেটে দিলাম, লব ঘরে কাটা যায়। তাহলে এখানে কি থাকলো দেখো তো, এখানে থাকলো যে x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল, এই -2টা আমি ডান পাশে পার করে দিলাম, তাহলে কি হবে প্লাস 2 হবে, 3 প্লাস 2। এখানে দেখো কি মানটা পেলাম আমরা, x প্লাস 1/x হোল স্কয়ার ইকুয়াল 5, এটার মান কিন্তু আমরা ভালোভাবে পেলাম 5। তার আগে দেখো, এখন দেখো এখানে যে বর্গ আছে, বর্গটা রুট করে দিতে হবে, অতএব x প্লাস 1/x ইকুয়াল 5, এই স্কোয়ারটা আমরা কি করলাম, এটা রুট ওভার করে দিলাম, 5-এর উপর চলে গেল। এখন আসো এই মানটা বের করার পর এটার মান বের করব। এইটা দেখো কি করব,
এই যে এক্স কিউব এটা কিন্তু এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 এই দুটার নিচে ভাগ হয়ে আছে, আমরা আলাদা করে লিখবো। এখানেও কাটাকাটি করা যাবে, আলাদা করলে কাটাকাটি করতে তাহলে ভালো হবে। যে এখানে দেখো আলাদা করলাম এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড এক্স কিউব প্লাস এই যে প্লাস এখানে দিলাম 1 ডিভাইডেড কি লিখবো এক্স কিউব। এই বিষয়টা আমি এটা দুইটার নিচে আছে এক্স কিউব, তাই আলাদা করে লিখলাম। এখন তুমি লসাগু করলে এটাই পাওয়া যায়, কোনো সমস্যা নাই। এখন কি করবা, কাটাকাটি করবা, এটাতে এটা কাটো দেখো, তাহলে এখানে 3টা এক্স আছে, এখানে 6টা এক্স, তো থাকবে কয়টা এক্স বলো তো? এখানে 3টা এক্স এখনো থাকবে। এখানে কি থাকলো এক্স কিউব প্লাস আর এটা কি নিচে 1 ডিভাইডেড এক্স কিউব। এখন এটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ বি ইন্টু এ প্লাস বি। এখন কি করবো দেখো, এটার মান আমরা বের করছি কি এক্স প্লাস 1/x এর মান বের করছি √5। আমরা √5 বসে দেবো। √5 তো উপর কি আছে, উপর পাওয়ার কিউব আছে মাইনাস এটা কাটা যায় এখানে, তাহলে এটার মান হচ্ছে √5। একবার আমরা √5 বসে দিলাম। এখানে একটা বিষয় দেখো, এই যে √5 এর উপর পাওয়ার আছে কত, পাওয়ার 3 আছে, তাহলে 3টা √5 আছে। আমি আলাদা করে লেগে তোমাদের বোঝার জন্য √5 গুণন √5 মাইনাস কি আছে এখানে 3√5। এই দুটা √5 গুণ করলে কি শুধু 5 হবে। আচ্ছা দেখো, এই যে এই দুটা √5 আমি দুটা √5 একটা করলাম, একটা করে উপর স্কোয়ার দিলাম, তাহলে স্কোয়ার উঠে গেল রুটে যা কি হলো 5 হলো। তাহলে এই দুটা √5 গুণ করে কি হয় 5। আর এখানে কি থাকলো দেখো তো, √5 সাথে লিখে দিলাম √5 মাইনাস 3√5। এখন তুমি বিয়োগ করো, 5√5 থেকে 3√5 বিয়োগ করলে কিন্তু আমি 2√5, এটা কিন্তু অ্যান্সার। দেখো এটা কোন অপশনে আছে, অপশন খ নম্বরে আছে, খ নম্বর সঠিক অপশন। x মাইনাস 1/x ইকুয়াল 5 হলে x প্লাস 1/x হোল স্কোয়ার এর মান কত? এইটার মান আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আমরা এটার সূত্র করে মান স্থাপন অঙ্ক বের হয়ে যাবে। x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এটার সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার সূত্র। সেটা কিরকম সূত্র, a মাইনাস b, অর্থাৎ x মাইনাস 1/x নেব স্কোয়ার প্লাস 4ab। এখানে a আছে কি x, b আছে 1/x, এটা কেটে দিলাম। এখন আমরা মান স্থাপন করে দেখো, এই যে x মাইনাস 1/x এর মান কি আছে, x মাইনাস 1/x এর মান আছে 5। আমরা এখানে 5 বসে দিলাম, উপরে পাওয়ার 2 প্লাস 4। এখন আমরা গুণ করি, 5 5 25 যোগ 4, এটা যোগ করে দিলে হবে 29। অ্যান্সার 29, অপশন ক নম্বর সঠিক। এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 x ঘন মাইনাস 8 বীজগণিতিক রাশির লসাগু কত? লসাগু বের করার জন্য 3টা রাশি আছে এখানে, আমরা প্রত্যেকটা রাশিকে সমাধান করব। প্রথম রাশি এটা আমরা x এর উপর পাওয়ার 2 মাইনাস 4 আছে, এটা 4 কে আমরা বর্গ করব, 2 স্কোয়ার হবে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এরকম হয়ে গেল। দ্বিতীয় রাশি আছে x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এটা উৎপাদক করা যায় এবং বর্গের সূত্র করা যায়। আমি বর্গের সূত্র ধরে করলাম, আর x স্কোয়ার প্লাস তারপর 2ab প্লাস b স্কোয়ার। দেখো এটা থেকে বর্গের সূত্র আমি ভেঙে নিচ্ছি, x স্কোয়ার প্লাস সূত্র 2 লিখছি এবং ইন্টু দ্য a লিখছি, 2ab লিখছি, b আমরা 2 লিখছি। কেন b 2 লিখছি, এখানে এই 2 4 এ কিন্তু দেখো b স্কোয়ার হয়ে থাকে, তাহলে 4 এই 4 কে ভাঙালে 2 স্কোয়ার হয়ে থাকে, তাহলে b প্লাস b স্কোয়ার। এটা কিসের সূত্র দেখো, a প্লাস b স্কোয়ারের সূত্র। a আছে এখানে x, b আছে 2, a প্লাস b স্কোয়ার, এটা কিন্তু সূত্র হয়ে গেছে। এখন দেখো তৃতীয় রাশি x ঘন মাইনাস 8, এটা কি করব, এটা কিন্তু একটা সূত্র আছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখানে আমরা সূত্রটা করলে আগে x কিউব মাইনাস 2 নিলাম, 8 এর ঘন হচ্ছে 2, তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে পেরেছি আমরা। তাহলে এই সূত্রটা কিন্তু এর সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রয়োগ করব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার। এইটার সূত্রটা কি হবে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab, a কি আছে, a আছে x, x লিখলাম, b আছে 2 প্লাস b স্কোয়ার। এই সূত্রটা এটা গুণ করলে পাবো x স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটা কিন্তু পেয়ে যাবো আমরা। এখানে 3টে রাশি আমরা ভেঙলাম, এই 3টা রাশির লসাগু বের করবো। লঘিষ্ঠ সাধারণ গুণ বের করার জন্য সবগুলো আমাদের কি করতে হবে,
সবগুলাই নিতে হবে। অতএব এখন লসাগুটা কিরকম আমি নিচে লিখে দিচ্ছি। প্রথম রাশিতে কি পাইছি আমরা, দেখো তো প্রথম রাশিতে আমরা পাইছি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু। এক্স প্লাস টু আমরা দেখো এখানে এক্স প্লাস টু আছে কিনা, আছে। দেখো দ্বিতীয় রাশির মধ্যে কিন্তু এক্স প্লাস টু স্কোয়ার আছে, এখানে দুইটা আছে। এটা ভেঙে লেখাও যায় না লেখাও যায়, সমস্যা নাই। এক্স প্লাস টু আমরা ভেঙে রেখে দিলাম। এখান থেকে একটা নিলে এটা কিন্তু নেওয়া হয়ে যাবে, থাকবে কিন্তু আরেকটা। তাহলে দেখো এখান থেকে একটা নিলে এখানে একটা কেটে যাবে, কেটে দিলাম, থাকবে কিন্তু আরেকটা। তাহলে কিন্তু এই দুটা যে একই স্কোয়ার হয়ে যায়, একবার এটা নেওয়া যায়। তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার, এটা পর্ব শেষ, সব নেওয়া হয়ে গেছে। এটা নেওয়া হয়ে গেছে, এটা নেওয়া হয়ে গেছে, এটাও কিন্তু নেওয়া হয়ে গেছে, এটাও নেওয়া হয়ে গেছে। এখানে এক্স মাইনাস টু, দেখো এখানে দ্বিতীয় রাশির মধ্যে এক্স মাইনাস টু নাই, তৃতীয় রাশির মধ্যে আছে এক্স মাইনাস টু। এটা যখন লিখবো আমরা, এটা নেওয়া হয়ে যাবে, এটাও নেওয়া হয়ে যাবে। তাহলে কি নেবো আমরা, এক্স মাইনাস টু, এটা নিলাম। এখন থাকলো কোনটা, দেখো শুধু এই পদটা থাকলো, এই পদটা আমরা নিয়ে নেবো। জায়গা নেই আমি নিচে লিখলাম, এই পদটা আমরা পুরোটা নিয়ে নেবো। এখানে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। এখন আমরা কি করবো, দেখো এটা এক্স প্লাস টু, এটা হোল স্কোয়ার ঠিকই রাখবো। এটা কিন্তু একটা সূত্র হয়ে আছে, কি সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে এ আছে কি, এ আছে এক্স, এক্স এর উপর কিউব দেবো, এক্স এর উপর কিউব দেবো। তাহলে মাইনাস বি কিউব, তাহলে বি কি আছে, বি কিন্তু এখানে টু আছে, এই যে টু, এখান থেকে যে আমার টু। তাহলে বি কিউব টু, দেখো উপর দেবো কিউব, এটা দিলাম। এখন কি হবে, দেখো এটা আমাদের আরেকটা লাইন করে দিতে হবে, এক্স প্লাস টু হোল স্কোয়ার ইন্টু এক্স এস কিউব মাইনাস টুর উপর পাওয়ার থ্রি। তিনটা টু গুণ করলে কিন্তু 8 হবে। এটা কিন্তু অ্যান্সার, এটা অ্যান্সার। অ্যান্সার ক নম্বর আছে, এটা ক নম্বর সঠিক অ্যান্সার। 10% সরল মুনাফায় 2000 টাকা 1 বছরের মুনাফা কত টাকা হবে? এটা আমাদের বের করতে হবে। মুনাফা অঙ্কে চাইছে হয়েছে 1 বছরের মুনাফা কত টাকা হবে, এটা আমরা মুনাফা বের করব। সরল মুনাফার সূত্র আমরা কি জানি, আই সমান পি আর এন। এখানে আয় হচ্ছে মুনাফা, এটা আমাদের বের করতে হবে। আর পি হচ্ছে মূলধন, মূলধন এখানে মূলধন দেওয়া আছে 2000 টাকা। আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। এটা আমাদের মুনাফা বের করতে হবে। মূলধন দেওয়া আছে আমাদের 2000 টাকা, সুদের হার হচ্ছে 10%, আর সময় হচ্ছে 1 বছর। তাহলে এটা আমরা অঙ্কে বসাই। এখানে আয়ের ঠিক রাখলাম, পি হচ্ছে 2000 টাকা, এটা মূলধন, গুণ আর হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে 10%। আর 10% সমান কি, উপরে 10 ভাগ 100, সময় কি 1 বছর। আমরা 1 এখানে দিলাম। আমরা কাটাকাটি করি, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, তাহলে 20 দিয়ে 10 গুণ করলে হবে 200। তাহলে আমরা মুনাফা কি পেলাম, মুনাফা পেলাম হচ্ছে 200 টাকা। 200 যে অপশনে আছে সেটা আমাদের সঠিক অপশন, অপশন ক নম্বর, এটাই আমাদের অ্যান্সার। 3 cot a ইকুয়াল 4 হলে সাইন এ এর মান কত? এইখানে কিন্তু ত্রিকোণমিতির অনুপাতের অঙ্ক দেওয়া আছে। ত্রিকোণমিতির অনুপাতের যে সূত্রগুলো আছে এগুলা জানলে কিন্তু এই ধরনের অঙ্ক যে ধরনের দিক সেটা অ্যান্সার করা কিন্তু ঝটপটে অ্যান্সার করা যাবে, খুব দ্রুত অ্যান্সার করা যাবে। এই দেখো এখানে দেওয়া আছে 3 cot a ইকুয়াল 4, আমাদের বের করতে হবে সাইন এর মান কত। সাইন এ ত্রিকোণমিতির যে সূত্র এটা আগে আমার লিখবো, তবে লেখার আগে দেখো এটা আমার লিখলাম যে সাইন এ ইকুয়াল কত। এর অনুপাত আছে, হ্যাঁ উপরে আর নিচে একটা অনুপাত আছে, সেটা হচ্ছে যে উপরে কি হবে নিচে কি হবে। দেখো সাইন এ ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। এইটা মনে রাখবা কিভাবে, এই সংক্রান্ত একটা ক্লাস আমি দিব আমার এই ইউটিউবে, তোমরা ফলো করলে পাবা সেই ক্লাসটি। এখানে আমি সূত্র লিখলাম শুধু, সাইন এ ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ। এখানে আসো, এখানে লম্ব কি হবে অতিভুজ কি হবে দেওয়া নাই, এখানে অঙ্কের মধ্যে কোনো লম্ব দেওয়া নাই, অতিভুজ দেওয়া নাই। আমরা একটা ত্রিভুজ এঁকে নেবো, দেখো সহজ পদ্ধতিতে। এই পাশে এটা কিন্তু অঙ্কের অংশ না, এটা বোঝানোর জন্য আমি দিচ্ছি। দেখো এই যে ত্রিভুজ এঁকে নিলাম, এই ত্রিভুজটা এঁকে নিলাম, এইটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এখানে দেওয়া আছে 3 cot a, দেখো ইকুয়াল 4, এটা দেওয়া আছে। আমরা এটার থেকে এই ত্রিভুজটা লম্ব ভূমি অতিভুজটা নির্ণয় করবো আগে। কটের সাথে 3 আছে, 3টাকে আমরা ডান পাশে ভাগ করে দেব।
cot A equal 4/3। এখন আসো কটের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি? কটের সূত্র এটা cot A ইকুয়াল, এখানে দেখো cot এর সূত্র হচ্ছে ভূমি ডিভাইডেড লম্ব। তাহলে এখানে ভূমিটা কি দেখো, উপরে আছে ভূমি 4, লম্বটা কত? লম্ব হচ্ছে 3। তাহলে এই যে ভূমি 4 আমরা এই ভূমিতে লিখলাম 4, আর লম্ব কি আছে দেখো তো, লম্ব 3 আছে, ঠিক এর পাশে লিখলাম, লম্বের জায়গায় 3 লিখলাম। আর এখানে কি হবে সেই মানটা কিন্তু এখানে দেওয়া নেই, এখানে মান নির্ণয় করতে হবে। এটা কিন্তু ত্রিভুজটা কি, এটা পিথাগোরাসের উপপাদ্য, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ একটা সূত্র আছে, এইটার যে পিথাগোরাসের সূত্র, সেই সূত্রটা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্বটা কি আছে 3, 3 লেখা তার উপর স্কোয়ার দেবো, প্লাস ভূমি কি আছে 4 আছে, ভূমির উপরে স্কোয়ার দেবো। এটা কিন্তু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব 3 আছে 3 লিখলাম, ভূমি 4 আছে 4 লিখলাম। এখন কি বলতে দেখো 3 3 9, 4 4 16, এইটা যোগ দিলে কিন্তু অবশ্যই হবে 25। তাহলে 25, এখানে অতিভুজ স্কোয়ার আছে, এই স্কোয়ারটা কিন্তু রুট করতে হবে, এটার উপর রুট দিয়ে দিলাম। তাহলে এখন কি হবে দেখো তো 5, 25 বর্গমূল 5। তাহলে আমরা অতিভুজটা কি পেলাম, অতিভুজের মান পেলাম 5। এই সূত্র দ্বারা ত্রিকোণমিতির যত সূত্র আছে সাইন কস ট্যান কট সেক কসেক সবগুলোর আনসার কিন্তু সঠিকভাবে বের করা যাবে। এখন আমরা দেখো এই যে চিত্র সব মান পেয়ে গেলাম, তাহলে এখন মানটা বসে দেবো, শুধু একদম সহজ অঙ্ক। মান বসে দিলাম, নম্বরটা কত আছে, লম্ব আছে 3, এখন দেখো অতিভুজ আছে কত 5, এটাই কিন্তু অ্যান্সার, এইটুকুই কিন্তু অ্যান্সার, 3/5। 3/5 অপশন খ নম্বরে আছে সঠিক অপশন। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরল রেখার 1/3 উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ? এই অঙ্ক না করে অ্যান্সার করা সম্ভব, তবে সেইটা অস্থির টেকনিকে করা সম্ভব, দ্রুত করা সম্ভব। কিভাবে? এখানে বলা আছে 1/3, তাহলে অ্যান্সার কি হবে 9 হবে। কেন? তুমি 1/3 তুমি 3 নেবা, 3-এর উপর স্কোয়ার করে দেবা, 3 3 9। যদি বলা হয় 1/4, তাহলে 4 নেবা, 4-এর উপর স্কোয়ার করে দেবা, 4 4 16। যদি বলা হয় 1/5, তাহলে কি নেবা 5 নেবা, 5-এর উপর স্কোয়ার করে দেবা, 5 5 25। দেখো এখানে বলা আছে যে 1/3, 1/3 তুমি এটা নিলাম 3 নিলাম, 3-এর উপর স্কোয়ার করে দাও 9, অ্যান্সারটা কিন্তু 9। দেখো এই অপশন যেখানে আছে খ, সেটা কিন্তু সঠিক অপশন 9। এটা কিন্তু আমরা অস্থির টেকনিকে বের করতে পারলাম, অর্থাৎ এমসিকিউ প্রশ্নে আমরা খুব দ্রুত বের করবো, এভাবে বের করার নিয়ম, অঙ্ক করে না, তবে বেসিকও জানতে হবে। এখানে বলা আছে একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। আমি একটা সরল রেখা আঁকলাম, এটা সরল রেখা, দেখো এই রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এই রেখার তো একটা মান আছে, অবশ্যই মান আছে, 2 4 5 10 যে কোনো একটা মান আছে। তো এটা মান যেহেতু বলা নাই অঙ্কে, আমি এক্স লিখলাম, এই সরল রেখার মান হচ্ছে এক্স। তাহলে এর উপর অঙ্কিত ক্ষেত্রফল জানে কি? তাহলে দেখো এখানে এটা অঙ্কন করলাম, একটা রেখা এক্স হলে বর্গের রেখাটা আরেকটাও এক্স হয়ে থাকে, আরেকটাও এক্স হয়ে থাকে, এটা কিন্তু বর্গ, এর রেখা এক্স হলে এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে এই বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, একটা বাহু দেখো এক্স, এক্স এর উপর স্কোয়ার দিলে বর্গের ক্ষেত্রফলটা পাওয়া গেছে। তাহলে এখানে আবার বলছে যে ওই সরল রেখার উপর, এই যে সরল রেখা, এই সরল রেখার 1/3, এই সরল রেখাকে 3টা ভাগে ভাগ করবো আমরা, এখানে একটা ভাগ করলাম, এখানে একটা ভাগ করলাম, 3টা সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে এই রেখার মানটা কি বলতো, পুরোটাই হচ্ছে এক্স। তাহলে এক্স কে 3 ভাগ করলে কি হবে, দেখো এক্স ভাগ 3, এটা হবে। এখানে কিন্তু এটা আছে, দেখো এটার মান হচ্ছে এক্স ভাগ 3, এটার মান হচ্ছে এক্স ভাগ 3, এটার মান হচ্ছে এক্স ভাগ 3। এই রেখা 1/3 উপর অঙ্কিত, এইটুকু যে রেখা কাটলাম, এই রেখার উপর বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এই রেখা দেখো এখানে কেটে নিলাম, এখানে এই রেখাই হবে, এটাও এই রেখা হবে। এটা দেখো এটার মান হচ্ছে এক্স ভাগ 3, 3টার মান এটাও এক্স ভাগ 3, এটাও এক্স ভাগ 3, এটাও এক্স ভাগ 3। তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে, স্কোয়ার দিতে হবে। তাহলে এটার উপর স্কোয়ার দিলে কি হয়, এক্স ডিভাইডেড 3, এর উপর স্কোয়ার দিলে হয় এক্স স্কোয়ার ডিভাইডেড 9। ক্ষেত্রফলটা আমরা পেলাম কত, এক্স স্কোয়ার ডিভাইডেড 9 পেলাম। এই ক্ষেত্রফল যে পেলাম, আগের ক্ষেত্রফলের কত গুণ সেটা দেখাতে হবে। তাহলে দেখানোর জন্য দেখো অতএব লিখলাম আমরা এই যে সমান ভাগ দিলাম। তাহলে কি করবো বলতো, এই যে এক্স স্কোয়ার মূলটা, আর যেটা পেলাম ছোট্ট বর্গক্ষেত্র, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড 9, এই অংশটা। এখন ছোটবেলার যে সমাধান দেখো, এক্স স্কোয়ার ঠিক রাখবো, এই যে বড় ভাগ, এই ভাগটা গুণে পরিণত করব। তাহলে এর নিচে যে একটা লব একটা হর, তাহলে এই হরটা লব হবে, লবটা হর হবে, অর্থাৎ ওয়ালটার হবে, নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে।
তাহলে দেখো এখানে নিচেরটা উপরে গেল 9, নিচে আছে কি আছে এক্স স্কোয়ার, নিচে আসবে এইটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর কি পেলাম 9 পেলাম। তাহলে দেখো 9 যে ক্ষেত্রফল আমি অ্যান্সার করেছিলাম অঙ্কটা না করেই। এরকম অস্থির টেকনিক পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং ভূমি 22 মিটার হলে উচ্চতা কত হবে? আমাদের অঙ্কে বের করতে হবে উচ্চতা কত। ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। যেহেতু আমাদেরকে বলা হয়েছে উচ্চতা বের করতে, এর জন্য আমরা এটা আগে ওয়ার্ড আউট করে নিব, তাহলে আমাদের সমাধান করতে সহজ হবে। তাহলে হাফ এখানে আনলাম, ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান কি ছিল? ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে হাফ সমাধান করে আমরা হাফটা হাফ রাখলাম। ভূমি কি দেওয়া আছে? ভূমি দেওয়া আছে 22 মিটার, তাহলে আমরা 22 লিখলাম। এখন আমাদের বের করতে হবে উচ্চতা। উচ্চতা আমরা ঠিক করে রাখলাম। আর এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে 264 বর্গমিটার, তাহলে আমরা 264 লিখলাম। তাহলে এই 2 দ্বারা এই 22 কাটলে হবে 11। এখন আমরা কি করব? এখন আমরা করব এই উচ্চতা আছে, উচ্চতা আমরা বাম পাশে রাখলাম। 11 যে উচ্চতার সাথে গুণ আছে এটা আমরা সমানের পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম। তাহলে 264 ভাগ 11 কাটাকাটি করলে হবে 24। তাহলে আমরা উচ্চতা সমান কি পেলাম? 24। এটাই আমাদের অ্যান্সার। 24 যে অপশন আছে সেটা সঠিক অ্যান্সার, অ্যান্সার গ। ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? আমরা আগে একটা ত্রিভুজ আঁকে ফেলবো, সেটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা আঁকে ফেললাম। দেখো এই ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। নাম দিলাম এ, নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এই ত্রিভুজ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত থাকে? এটা কিন্তু সবাই জানো তোমরা, প্রত্যেকটা কোণ 60 করে থাকে। কারণ 3টা বাহু সমান, 3টা কোণও সমান, 3 × 60 180 হয়। এখানে 60 ডিগ্রি, এখানে কয় ডিগ্রি আছে? এখানেও 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি। এখানে বলা হচ্ছে যে এ বি বাহু এবং এসি বাহু বর্ধিত করলে, বর্ধিত মানে বেড়ে দিলে, এ আর বি বাহু তুমি এই পাশে বর্ধিত করতে পারবা, এই পাশে বর্ধিত করতে পারবা, যে পাশে করো কোনো সমস্যা নাই। আমি এই পাশে বর্ধিত করলাম, তাহলে একটা কোণ উৎপন্ন আছে। কোন কোণ দেখো, এই যে এখানে কিন্তু কোণ উৎপন্ন হয়। দেখো এই যে এখানে এই বর্ধিত অংশ ধরলাম, আমি এই এ বি বাহুকে বর্ধিত করলাম, এতটুকু বর্ধিত করলাম, বর্ধিত নাম দিলাম এ বি সি ডি দিলাম। দেখো এই এ বি বাহুকে বি থেকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন আছে। এই কোণের পরিমাণ কত? এই কোণের পরিমাণ বুঝবা কিভাবে? যে কোণকে আমরা বর্ধিত করছি এই কোণ বাদ দিয়ে 2টা কোণ থাকে, এটা একটা কোণ, এটা একটা কোণ, তাহলে 60 60 120, এই 2 কোণের যোগফল হবে বহিস্থ কোণ। অর্থাৎ ত্রিভুজের বহিস্থ কোণ হয় ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি। এখানে দেখো অন্তস্থ কোণটা কি আছে? এই যে কোণ 60 ডিগ্রি, এই কোণের বিপরীত কোণ কি আছে? দেখো এই যে এই কোণ আর এই কোণ, এই কোণের বিপরীত কোণকে এই কোণ আর এই কোণ, অর্থাৎ এ কোণ এবং সি কোণ। এই এ এবং সি কোণের সমষ্টি কত হবে? 60 60 120 ডিগ্রি। এখন দেখো এই যে এসি বাহুকে বর্ধিত করব, তুমি এই দিকে বর্ধিত করতে পারো, কোনো সমস্যা নাই। বোঝার জন্য আমি একই দিকে বর্ধিত করলাম, এখানে বর্ধিত করে দিলাম, নাম দিলাম এখানে ই পর্যন্ত বর্ধিত করে দিলাম। এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হচ্ছে। দেখো এই যে এখানে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণ এখানে কত হবে? তাহলে বর্ধিত করার পরে অন্তস্থ কোণের বিপরীত কোণ কি আছে? এই এ কোণ আছে আর বি কোণ আছে। এ কোণ 60 ডিগ্রি, বি কোণ 60 ডিগ্রি, এই 2 কোণের সমষ্টি হবে এই পাশের কোণ। তাহলে সমষ্টি করলে 120 ডিগ্রি। এখন বলা আছে দেখো উৎপন্ন কোণ দ্বয়ের সমষ্টি করে। 2টা কোণ উৎপন্ন আছে। কি কোণ উৎপন্ন আছে? এখানে কিন্তু দেখো এই যে 120 ডিগ্রির কোণ আছে, এই 120 ডিগ্রি একটা কোণ আছে। এই কোণের নাম ধরে বললে বলা যাবে, দেখো এটা সি বি ডি। এই সি থেকে এই দেখো বি কোণ এটা দেখা গেছে, এটা দেখা গেছে, নাম ধরে বলা লাগবে না, তোমরা 2টা কোণের সমষ্টি যোগ করে দেবা। 120 ডিগ্রি যোগ 120 ডিগ্রি, এটা হবে 240 ডিগ্রি। এটা কিন্তু আনসার। দেখো অপশন কোথায় আছে? এটা অপশন গ নম্বর সঠিক অপশন।
আমার এই চিত্রগত সমাধান পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। একজন বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এইটা দেখো বেসিক নিয়মে দেওয়া যাবে, টেকনিক নিয়মে দেওয়া যাবে। আগে আমি টেকনিকটা দেখাবো কিভাবে অঙ্ক না করে অ্যান্সারটা বের করা যায়। এখানে দেখো বলা আছে যে প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে, তাহলে 1 হালি কলা কিনছে সে 25 টাকা, লিখলাম 25 টাকা তার ক্রয় মূল্য, তার নিজস্ব ক্রয় মূল্য। এখন বিক্রি করছে 2 হালি 56 টাকা, 1 হালি কিনে 2 হালি বিক্রি করছে, তাহলে 2 হালি যদি 56 টাকা বিক্রি করে 1 হালি কয়টা বিক্রি করে বলো তো? 1 হালি বিক্রি করবে 28 টাকা, 28 টাকা বিক্রি করবে 1 হালি। তাহলে কিনলো 25 টাকা, বিক্রি করলো 28 টাকা, লাভটা হলো কত বলো তো? অবশ্যই তোমরা জানো লাভ হবে 3 টাকা। 3 টাকা সে লাভ করছে, এই লাভটা শতকরা দেখালে অ্যান্সার কিন্তু হয়ে যাবে। তাহলে 3 টাকা লাভ করলো কয় টাকায়? অবশ্যই কিন্তু এই যে কিনছে 25 টাকা, 25 টাকা লাভ করছে, তাহলে কি করবা? 3 টাকা লাভ করছে 25 টাকায়, 100 টাকায় লাভ করে কয় টাকা? শুধু 100 দিয়ে গুণ দেবো, পার্সেন্ট চলে আসবে। তাহলে 25 দিয়ে কাটাকাটি করো, 4 3 4 12%। দেখো এখানে কি হলো? 12%। অ্যান্সারটা কোথায়? অ্যান্সার হচ্ছে ক নম্বর সঠিক 12%। এইটা আমি টেকনিক দেখালাম, কিন্তু টেকনিকের পাশাপাশি বেসিকও জানতে হবে। এখন আমি বেসিক দিয়ে আলোচনা করব। প্রতি হালি কলার ক্রয় মূল্য 25 টাকা। এখন প্রতি 2 হালি বিক্রি করছে কয় টাকা? প্রতি 2 হালি বিক্রি করছে 56 টাকা। 2 হালি কলার বিক্রয় মূল্য 56 টাকা। তাহলে সে 2 হালি কলা 56 টাকা বিক্রি করছে, তাহলে এখানে 1 হালি আছে, আমরা 1 হালিটা বের করবো। তাহলে এতে অতএব 1 হালি কলার বিক্রয় মূল্য, একে 2 দ্বারা ভাগ করবা, তাহলে ভাগ করলে কত আসছে দেখো তো? 56 ভাগ 2, এটা আসবে 28 টাকা। তাহলে এখন লাভ হবে অবশ্যই। দেখো সে কিনছে 25 টাকা, বিক্রি করছে 28 টাকা। লাভ সমান কি করবা? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 28 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 25, বিয়োগ করলে আসবে 3 টাকা লাভ হচ্ছে। 3 টাকা লাভ হলো কয় টাকায়? এখানে দেখো লাভ যে 3 টাকা আমরা বের করলাম, এই লাভটা কার উপর হয়? লাভটা সবসময় ক্রয় মূল্যের উপর হয়, বিক্রয় মূল্য লাভ হয় না। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয়। ক্রয় মূল্য ছিল কয় টাকা? 25 টাকা। 25 টাকায় লাভ হয় 3 টাকা। অতএব 1 টাকায় লাভ হবে কয় টাকা? তোমরা অবশ্যই জানো কি করতে হবে? 3 ভাগ 25। অতএব 100 টাকায়, যেহেতু শতকরা দেখাতে হবে, বলা আছে যে শতকরা কত লাভ? 100 টাকায় লাভ হয়। এখন তোমরা অবশ্যই জানবা, এটা সহজে অঙ্ক। 25 গুণন 100 দিলাম, 25 দিয়ে 100 কাটলে 4 দ্বারা তুমি 3কে গুণ করো 12। অ্যান্সারটা কিন্তু 12 এসে গেছে। দেখো আমি যে টেকনিকে অ্যান্সারটা বের করছিলাম 12, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্ক না করি বেসিকে কিন্তু 12 বের করলাম, একই অ্যান্সার। এই যে ক নম্বর সঠিক অ্যান্সার। x² মাইনাস 3x, x² মাইনাস 9, x² মাইনাস 4x প্লাস 3 বীজগাণিতিক রাশির গসাগু কত? গসাগু নির্ণয় করতে হলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এইটা সব রাশির মধ্যেই থাকবে। তাহলে এইটা আমরা 3টা রাশির মধ্যে কি সংখ্যা আছে, আমরা 3টা রাশিকে আগে ক্যালকুলেশন করব। দেখো লেখো প্রথম রাশি সমান x² মাইনাস 3x, এখানে x এখানে x, একটা x কমন নিলাম, থাকলো এখানে x মাইনাস 3, শেষ এই রাশির কাজ। দ্বিতীয় রাশি আছে x² মাইনাস 9, x² মাইনাস 9। এবার এটা সূত্র আছে x² মাইনাস 9 এর বর্গমূলটা হচ্ছে 3, এটাকে স্কোয়ার দিলাম, এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই রাশিটাও শেষ। তৃতীয় রাশি আছে x² মাইনাস 4x প্লাস 3। এইটা দেখো উৎপাদক মিডল টার্ম যেটা করতে হবে, x² এই মাইনাস ঠিকই রাখবো, আর এখানে এই মাইনাস আর প্লাস গুণ করবো, প্লাস মাইনাসে মাইনাস, আর একটু ফাঁকা রেখা লাস্টে যে প্লাস 3 আছে বসে দেবো।
এই দুই জায়গায় কেন ফাঁকা রাখলাম? দুটো সংখ্যা বসাবো আমি। কি সংখ্যা বসাবো? এখানে যদি আমি বসাই 3x আর এখানে x, তাহলে 3x আর x যোগ করলে কিন্তু 4x হয়ে যাবে। তুমি চাইলে এখানে x বসাতে পারবা, অর্থাৎ 3x পরে বসাবা আর x আগে বসাবা, তাও অ্যান্সার একই হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি করবো? দুটার মধ্যে কমন নেবো। দেখো এখানে x স্কোয়ার থেকে x কমন নিলাম, থাকলো কি x মাইনাস, এখানে শুরু 3 থাকলো কারণ x তো নিয়ে এসেছে কমন আমরা। তারপরে দেখো মাইনাস, এখানে কমন করবো কি? এখানে x কমন করবো না, কারণ এখানে x আছে এখানে x নাই, কমন করা যাবে না, শুধু 1 কমন করতে হবে। 1 কমন করলে এখানে থাকলো x, আর এই যে মাইনাস আর প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হবে 3। দেখো এই পাশের যে ঘর এই পাশের যে ঘর উৎপাদকের, এই দুই ঘরে একই হতে হবে, তাহলে উৎপাদকটা ঠিক আছে আমাদের। এখন কি করব? এই দুটার মধ্যে একটা ঘর যে কোনো নিয়ে নেবো, x মাইনাস 3, আর কমন লিখছি কি আমরা? x আর -1 কমন লিখছি, আমরা লিখে দেবো x মাইনাস 1। এখন আসো, এই তিনটে রাশির কাজ করা শেষ, এখন আমরা এর গসাগুটা বের করবো, গরিষ্ঠ সাধারণ গুণক বের করবো। আমি এখানেই বের করে দেখাই, দেখো গসাগু। এইটা বের করার জন্য আমরা কি করব? দেখো তিনটা রাশিকে ফলো করব। একটা রাশি সর্বশেষ উৎপাদক করছি, এটা রাশি, এইটা রাশি, এই তিনটার মধ্যে এমন কি সংখ্যা আছে যে মিল থাকা লাগবে? গরিষ্ঠ সাধারণ গুণক মানে সবচাইতে বড়, বড় মানে আকার আকৃতিতে বড় না, যে সংখ্যাটি তিনটা রাশির মধ্যে থাকবে, অর্থাৎ সবগুলো রাশির মধ্যে উদীয়মান থাকে। এখানে দেখো এখানে x আছে, এখানে কিন্তু x নাই, সিম্পল ভাবে এটা নেওয়া যাবে না। এখানে x মাইনাস 3, দেখো এই দ্বিতীয় রাশিতে x মাইনাস 3 আছে, কিন্তু আবার তৃতীয় রাশিতে x মাইনাস 3 আছে। তাহলে এই তিনটা মিল আছে, তিনটা মিল থাকার কারণে একটা নিলে আমাদের তিনটা নেওয়া হয়ে যায়, x মাইনাস 3। এই যে গসাগু বের করলাম আমরা x মাইনাস 3, এই x মাইনাস 3 অপশন ক নম্বরে আছে, ক নম্বর সঠিক অপশন। কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, এই কোণটা কি কোণ হবে? অন্তর্লিখিত। তাহলে বৃত্তের দুইটা চাপ হয়, একটা অধিচাপ একটা উপচাপ। এখন আমি চিত্র দিয়ে সমাধানটা করে দিই। এই যে একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম, তাহলে এটা বলা আছে অধিচাপে। অধিচাপ হচ্ছে আমি দুটো চাপ কাটলাম, দেখো এখানের চাপ কাটলাম, এখানের চাপ কাটলাম, এটা কাটলাম এ বি আর এটা দিলাম পি। তাহলে দেখো এ পি বি, অর্থাৎ এই অংশটা কিন্তু অবশ্যই অধিচাপ, বড় অংশ। আর এখানে দেখো এটা দিলাম ই, তাহলে এ ই বি, এই উপরের অংশটা কিন্তু উপচাপ। তাহলে বলা আছে অধিচাপে অন্তর্লিখিত। অধিচাপ মানে বড় অংশ, বৃত্তের যে খণ্ড অংশ কেটে ফেললাম, এই বড় অংশ অধিচাপ। এই অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে অধিচাপের মধ্যে কোন অঙ্কন করতে হবে। তাহলে এখানে যে এখানে আঁকা যাবে, এখানে আঁকা যাবে, এখানে আঁকা যাবে, সমস্যা নাই। তবে এই যে এখানে কিন্তু বাউন্ডারি, অর্থাৎ এ বি এই অংশের মধ্যে আঁকতে হবে, তাহলে কোনটা কিন্তু এখান থেকে কাটতে হবে। তাহলে আমি এখান থেকে কাটলাম, দেখো একটা কোণ অঙ্কন করে ফেললাম, এখান থেকে কেটে আসলে কোণ অঙ্কন করে ফেললাম। এই যে কোণটা আমাদের তৈরি হলো বা উৎপন্ন হলো, এই কোণটা কি কোণ বলা হয়? এই কোণ কিন্তু অবশ্যই 90 ডিগ্রির নিচে, কারণ 90 ডিগ্রি কোণ এরকম, দেখো এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, কিন্তু এটা 90 ডিগ্রি হবে না। এই রেখা দেখো একটু হয়ে গেছে, এরকম হয়ে গেছে, তাহলে এটা 90 ডিগ্রি হবে? কখন 90 ডিগ্রি? 90 সে কম হবে। আর কত কোণ এটা বলা নেই, সমস্যা নেই। 90 সে কম কোণকে বলা হয় আর সূক্ষ্ম কোণ। 90 ডিগ্রি কোণ তো সবাই জানে, 90 ডিগ্রি কোণ মানে সমকোণ। এখানে 90 চেয়ে কম কিন্তু আছে, দেখো আমি একটু প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি, কিন্তু এটা 90, কিন্তু এটা 90 হবে না। তাহলে দেখো অপশন ক নম্বরে কিন্তু সঠিক, সূক্ষ্ম কোণ। চিত্র দিয়ে সমাধান যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে। এখন প্রশ্ন হচ্ছে, এটা প্রশ্ন কিন্তু আমার শেষ, সমাধান করা শেষ হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যদি ওখানে বলা হয়, এখানে অধিচাপে না বলে বললো উপচাপে অন্তর্লিখিত কোণ, প্রশ্নটা দ্বারা একটু ভিন্ন করে দেয়। এখানে বলছে অধিচাপ, পরে চেঞ্জ করে দিল উপচাপ। তাহলে বৃত্তটা অঙ্কন করে ফেললাম। উপচাপ বলতে কি, যে চাপ ছোট করে কাটবা, এখানে কাটলাম, এখানে কাটলাম, এটা এ, এটা বি আর এটা পি, আর এখানে দেখো ই দিলাম। এই যে উপর অংশ এটা কিন্তু অধি হয়ে গেছে, নিচেরটা হচ্ছে উপ। তাহলে এই উপচাপের ভিতরে কোণ আঁকো তুমি, এখানে কোণ আঁকো, দেখো এখানে যে কোণ আঁকলাম, তুমি খেয়াল করো এই যে কোণের পরিমাণ পালা, এটা কিন্তু 90 চেয়ে বেশি আছে। কিভাবে আমি প্র্যাকটিক্যাল দেখে দিই, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই কোণ দেখো এটা কিন্তু এই যে এরকম আছে, এরকম, আর এটা কিন্তু এরকম আছে, তাহলে অবশ্যই 90 ডিগ্রি কোণ এর মধ্যে আসবে, এটা 90 ডিগ্রি। কিন্তু এই যে বাড়া কাছে রেখাটা, আবার নিচের রেখাটা কিন্তু এভাবে একটু বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কিন্তু 90 হবে না, 90 কিন্তু বেশি আছে। তাহলে 90 এর চেয়ে বেশি যে কোণ, সেই কোণকে কি বলা হয়? কোণ 90 ডিগ্রির চেয়ে বেশি এবং 180 ডিগ্রির চেয়ে ছোট, সেই যে কোণকে বলা হয় স্থূল কোণ। একটু যদি কোশ্চেনটা চেঞ্জ করে দেয়, তাহলে তোমরা এই চিত্রগতভাবে সমাধানটা করবা।
তো যাই হোক তোমরা বুঝতে পারছো 90 এর বেশি হলে এটা হবে স্থূলকোণ। প্রশ্নতে বলা আছে অধিচাপে, তাই অধিচাপে কোণ আঁকন করে পেলাম আমরা সূক্ষ্মকোণ। 9p² প্লাস 14p এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই অঙ্কটা না করে অপশন চেক দিয়ে অ্যান্সারটা বের করা সম্ভব, তবে সেটা কয়েক সেকেন্ডে, কিন্তু এটাকে বলা হয় অস্থির টেকনিক। দেখো আমি অপশন চেক দিয়ে অ্যান্সারটা বের করে দেবো, তারপর বেসিকও দেবো। এখানে অপশন চেক দিয়ে এখানে বলা আছে কি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে এই 4টা অপশনের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনটা সেটাই কিন্তু নিতে হবে। তাহলে দেখো অপশন ক নম্বর দেওয়া আছে 49/9, এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। আর খ নম্বর কিন্তু পূর্ণবর্গ নয়, এটা কাটা যাবে। 14 কি পূর্ণবর্গ? 9 পূর্ণবর্গ, 14 পূর্ণবর্গ না, তার কাটা যাবে। এখানে এই দুই সঙ্গে একটা পূর্ণবর্গ 9, এটা কাটা যাবে। 7 তো পূর্ণবর্গ নয়, এটা কাটা যাবে। তাহলে ক নম্বর অপশন থাকলো, দেখো পূর্ণবর্গ সংখ্যা আছে, এটা যোগ দিতে হবে। আর এই ক নম্বরটা হবে সঠিক অপশন। অঙ্ক না করে অপশন চেক দিয়ে তুমি আনসারটা বের করতে পারবা। সেটা কি বুঝতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, পূর্ণবর্গ কথা বলতে যেহেতু, তাই পূর্ণবর্গ সংখ্যা অপশন কতে আছে, ক নম্বর আমরা সঠিক অপশন করে দিলাম। এখন আসো বেসিক, এই বেসিকটা কিভাবে করবা। এখানে দেওয়া আছে 9p² প্লাস 14p, এখানে কত যোগ দেবো? যোগটা আমরা জানি এটা হবে 49/9 হবে, কিন্তু এটা কত হবে দেখো আমি বের করে দিচ্ছি। এটা সূত্র করবা a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার, এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্র তোমরা করে ফেলবা। এটা করার জন্য দেখো এই 9 এর উপর কিন্তু স্কয়ার নাই, p এর উপর আছে, তাহলে 9 এর বর্গমূলটা হবে 3, এটার উপর স্কয়ার দিলাম, a স্কয়ার, a বানালাম আমরা a স্কয়ার প্লাস, আর সূত্র কি নেব, এই যে 2 নিয়ে নেব, 2 ইনটু ab নিব, এই যে a আর b, এখানে এটা কি আছে দেখো তো, a বানাচ্ছি আমরা 3pa, এখন b কিন্তু বানান নাই, b এখন সাবধানে বানাতে হবে। এমন কোনো সংখ্যা নাই এই 3 কে গুণ করে সেটা 14 বানানো যাবে, কোনোদিন যাবে না। পৃথিবীর কোনো সংখ্যা নাই যে 3 এর সাথে গুণ করলে 14 হবে, কখনো হবে না। তাহলে 3টা আমাদেরকে এখান থেকে অপশন থেকে তুলতে হবে, আর 3 তোলার জন্য ভগ্নাংশ আনতে হবে। দেখো 3 লিখলাম, তাহলে এই 3 আর 3 কাটা দেবো, তাহলে কিন্তু এই 3 আর 3 কাটলে কিন্তু উঠে যাবে, থাকবে 2। তাহলে 2 কত দিয়ে গুণ করলে 14 হয় বলো তো? অবশ্যই 7 দিয়ে গুণ করতে হবে, 7 ছয় নিতে হবে, লবে নিতে হবে। এই 3 আর 3 কেটে দিলাম আমরা, দেখো কেটে দিলাম, থাকলো কি এখানে p থাকলো, এখানে 2 থাকলো, এখানে 7 থাকলো। তাহলে এই 2p আর 7 গুণ করে দেখো তোমার 14p কিন্তু হয়ে যাবে। তাহলে এটা কি বানালাম আমরা, এটা b বানালাম প্লাস b স্কয়ার। তাহলে b বানাচ্ছে কি বলতো 7/3, এইটা ব্র্যাকেটে স্কয়ার দিয়ে দেবো। এখন দেখো যে প্রশ্নটা দাঁড়ায়, এই যে b বানালাম, আমরা সমাধানটা করে দেখাই আমি। 9p² প্লাস এখানে কত আলো দেখো তো, এখানে 14p প্লাস এটা গুণ করে দাও 49/9। দেখো এই জিনিসটা যোগ দিলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। আর এটা কোথায় থেকে পেলাম আমরা? অঙ্ক করে কিন্তু পেলাম। তাহলে এটা যে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে বেসিকে যে অ্যান্সারটা আমি করলাম, টেকনিকে অঙ্ক না করে কিন্তু সেই অ্যান্সার দেখাচ্ছি আমি কয়েক সেকেন্ডে। যাই হোক, এভাবে টেকনিক এবং বেসিক অঙ্কর সমাধান পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে। x² - x - 6 = 0 সমীকরণের মূলদ্বয় হবে। তাহলে সমীকরণের মূলদ্বয় বলতে কি বোঝায়? একটা সমীকরণের দুইটা মান থাকে, ওই দুইটা মানকে মূলদ্বয় বলা হয়। এইটা অঙ্ক না করেই অস্থির টেকনিকে অ্যান্সারটা বের করা যাবে। আমি আগে টেকনিক দিয়ে অ্যান্সারটা বের করব, তারপর অঙ্ক করে দেখাবো। টেকনিক দেওয়ার জন্য দেখো এটা আমি লিখে নিয়েছি এখানে x² - x - 6 = 0। এই অপশন থেকে যদি আমি এই ক নম্বর অপশন থেকে 3 আর 2 মান নিয়ে এই রাশির মান 0 করতে পারি, তাহলে অপশন ক নম্বর ঠিক হবে, তাছাড়া কিন্তু ঠিক হবে না। আচ্ছা, এখানে থেকে মান দেওয়া আছে, দেখো এখানে মান দেওয়া আছে 3 আর 2। এই 3 মান নিলে 0 হবে, 2 মান নিলে 0 হবে। আগে 3 মানটা নিয়ে আমি দেখো কিরকম 0 হয় কিনা। এটা 3 মান নিলে এখানে 3 বসালে উপরে স্কোয়ার, তাহলে হয়ে যাবে 9, 3 3 9 মাইনাস x এর মান কি বসাবো আমরা? 3 বসাচ্ছি, 3 বসে দেবো -6। এটা কিন্তু অবশ্যই 0 হয়ে গেছে। দেখো এটা তুমি যোগ বিয়োগ করলে 0 হবে। 2 নেওয়ার পর মানটা যদি 0 হয় তাহলে কিন্তু অপশন ক নম্বর সঠিক হবে। তাহলে দেখো 2 নিলাম, তা 2 এর উপর স্কোয়ার, তাহলে কি হবে 4 মাইনাস x এর মান লিখছি 2 -6। এটা কিন্তু 0 হবে না। কিভাবে? দেখো এখানে 4 নিলাম, তাহলে যোগ করলে কত হবে? 8 হবে। কিভাবে 0 হয়? এটা তো 0 হবে না, -4 হবে। তাহলে এইটা কিন্তু 2 নিলে মান 0 করতে পারিনি, তাই অপশন ক নম্বর কিন্তু কাটা যাবে। এখন আসলে অপশন খ নম্বর। খ নম্বরে আছে 3 - 2। এই দুটো মান নিয়ে যদি এই রাশির মান 0 করা যায় তাহলে অপশনটা ঠিক আছে। এখানে আমরা প্রথমে এই 3 মানটা স্থাপন করব। 3 মানে স্থাপন করলে 3 এর উপর পাওয়ার 2, তাহলে কি হবে 9 মাইনাস এখানে 3 তে x এর জায়গায় 3 বসে দিলাম -6। এটা কিন্তু দেখো মানটা কিন্তু 0 হয়ে যাবে। এটা যোগ করে দাও, কিন্তু এই মানটা দেখো অবশ্যই 0 হয়ে যাবে। এটা যে মানটা 0 হচ্ছে,
এই মাইনাস টু দা মান 0 হয় কিনা দেখো তো। এই মাইনাস টু দা মানটা আমি 0 করতে পারি কিনা। এক্স আছে, এক্স এর জায়গায় -2 বসালাম, উপরে পাওয়ার দিয়ে দিলাম মাইনাস এক্স এর মান কি দেখো -2, কিন্তু তাহলে ব্র্যাকেট দিয়ে -2 বসাতে হবে। তারপরে কি আছে -6 = 0, দেখো সমান 0 আসে কিনা। আমাদের 0 আনতে গেলে কি করতে হবে দেখো, এই মাইনাসের উপর পাওয়ার আছে 2, তাহলে দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়, প্লাস দেওয়া লাগে না, দুইটা 2 গুণ করলে 4, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস, এখানে থাকলো 2 -6, এখানে দেখো 0 হয়ে যাবে। এটা কি করবো দেখো, এই 4 আর 2 যোগ করো, 4 আর 2 যোগ করলে 6 -6 = 0, এই পাশেও 0, এই পাশেও 0, তাহলে এই দুই দ্বারা কিন্তু আমি মানটা 0 করতে পেরেছি সমীকরণে। এখন অপশন গ নম্বর কিন্তু সঠিক হবে না। তুমি চাইলে এই অপশন গ এবং ঘর যে মান দেওয়া আছে মানগুলো বসে অ্যান্সারটা তুমি কি বের করতে পেরেছো, 0 করতে পেরেছো কি পারোনি, এটা আমাদের কমেন্ট বক্সে জানা দেওয়া। এখন আমরা দেখো এটা শেখার পর বেসিকে শিখবো, তবে এমসিকিউ পরীক্ষায় কখনো বেসিকে যাবে না, এটা শর্টকাট টেকনিকে অ্যান্সারটা বের করে ফেলবা। এখন এই অঙ্কটা আমি বেসিকে দেখাবো। বেসিক করার জন্য এই সমীকরণটা আমি লিখে দেখো, a² - x - 6 = 0। এই সমীকরণটা কিন্তু উৎপাদকের সমীকরণ নয়, এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ একটা সূত্র আছে, সেই সূত্রটা কি দেখো, এই দেখেন দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0। এই দেখো এখানে এই যে a পুরোটা কিন্তু a ধ্রুবক হবে, এর এখানে b ধ্রুবক হবে, এখানে c ধ্রুবক হবে। এখন আমরা কি করব, যে x² এর মানটা কি করব, এখানে x² আছে, কিছুই নাই, এটা কিন্তু ধরবো, এখানে কিছুই না মানে 1 ধরতে হবে। a সমান, তাহলে a সমান 1, কারণ এখানে কিছু নাই অঙ্কের মধ্যে, যেটা থাকতো সেটা নিতাম আমি এর মান, এখানে কিছু নাই বিধায় 1 ধরলাম। আর এখানে দেখো b আছে, bx, আর শুধু এখানে x, এখানে কি হবে, b এর মান কিন্তু 1 হবে, কিন্তু এই মাইনাস আছে, -1 হবে, একটু খেয়াল করবা, এখানে -1, তাহলে এর মান -1 কেন হলো না, এর আগে দেখো এখানে কিন্তু এই সমীকরণে মাইনাস না, আর এখানে x এর আগে মাইনাস আছে, এই কারণে দেখো এই x এর সাথে যে b আছে, তাহলে এখানে একটা মান 1 ধরতে হবে, কিছু নাই 1, তাহলে এই -1 নিতে হবে। তাহলে -1 হলো c এর মান কি ধরবো দেখো, c এর মান এর পুরো অংশটা, c এর মান ধরবো +c, এখানে c আছে কি বলতো -6, c -6, তাহলে a b c এর মান আমরা বের করে নিলাম। এখন এর একটা সূত্র আছে, সেই সূত্র দ্বিঘাত সমীকরণ। সূত্র হচ্ছে দেখো, আমি সূত্র লিখলাম, অতএব -b + √b² - 4ac পুরা ডান নিচে ভাগ দেবা 2a, এটা দ্বিঘাত সমীকরণ, আর এই দ্বিঘাত সমীকরণের সূত্র। তাহলে এই সমীকরণ থেকে সূত্র প্রয়োগ করবো আমরা, এই সূত্র প্রয়োগ করলাম, দেখো এই রাশিটা এই সূত্রে প্রয়োগ করবো, এই রাশির মানটা কিন্তু আমরা বের করছি, a b c এর মান বের করে নিছি, এখানে শুধু মানটা স্থাপন করে দিলে তোমার অ্যান্সারটা বের হয়ে আসবে, এইটা দিলাম। তাহলে দেখো মাইনাস এখানে ঠিকই রাখলাম, বির মানটা কি বের করছি, বির মানটা আমরা -1 বের করছি, তাহলে এখানে -1 বসাবো ব্র্যাকেট দিয়ে, এইটা বসালাম। তারপরে কি আছে দেখো তো, প্লাস নিচে মাইনাস, একটা পজিটিভ আর নেগেটিভ, তাহলে এই রুট ঠিকই দিলাম। এখানে b² আছে, বির মান কি আছে -1, তাহলে -1 বসে ব্র্যাকেট দিয়ে পাওয়ার দিয়ে দিলাম। তারপর কি আছে -4 ঠিকই রাখবো, ইনটু এর মানটা কি বলতো, এর মান হচ্ছে 1 বসে দেবো, ইনটু সির মান কি -6, মাইনাসের কারণে ব্র্যাকেট দেবো আমরা, এটাকে সাইন নেগেটিভ নাম্বার ব্র্যাকেট হয়ে থাকে। আর নিচে কি আছে 2, ইনটু এর মান কি আছে 1 বসে দিলাম। এই সমীকরণ থেকে সমাধান করলে অ্যান্সারটা আসবে, দেখো এই মাইনাস আর মাইনাস কি হবে +1, প্লাস দেওয়ার দরকার নাই, তারপরে প্লাস মাইনাস ঠিকই রাখবো, এই রুটটা আমরা ঠিকই রাখবো। এখন এই মাইনাসের উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার, দুইটা মাইনাস গুণ করলে প্লাস, দুইটা 1 গুণ করলে 1, তাহলে +1 হয়ে গেল, এখানে প্লাস দেওয়ার দরকার নাই। তারপরে দেখো এটা গুণ করবো আমরা, এই মাইনাস আর এই মাইনাস আগে চিহ্নের গুণ করে নেবো, মাইনাস মাইনাস গুণ করলে হবে প্লাস, এই 4, 1 আর 6 গুণ করে দেখো তুমি কত হবে, 24 হবে, এইটা পাওয়া গেল। আর নিচে 2 আর 1 গুণ করলে 2 হবে। দেখো এইটা আমরা এই পাশে লিখে নিলাম, 1 প্লাস মাইনাস লিখে নিলাম। তারপরে দেখো 1 আর এখানে যোগ আছে, কি যোগ আছে 24, যোগ করে দিলে কি হবে দেখো তো, রুটের মধ্যে যোগ করে দিলে হবে 25, আর নিচে কি আছে, নিচে আছে 2, এখন সমান আবার ওঠান। এইটা কি করবো দেখো, 1 ঠিকই লিখবা, তারপরে প্লাস, তারপরে মাইনাস, এই 25 বর্গমূল 5, এটা আমরা সবাই জানি, 5 বসে দিলাম, নিচে আছে 2। এখানে দেখো বিষয়টা হচ্ছে কি, এই যে 1 প্লাস মাইনাস 5, তাহলে এই 1 এই 5 একবার যোগ অবস্থা আছে, 5 একবার বিয়োগ অবস্থা আছে, আমরা দুইটা মান করবো দেখো, 1 + 5 / 2, এইটা তুমি যোগ করে দাও কত হবে, এটা যোগ করলে 6 / 2 ভাগ করলে 3,
একবারের মান কত হলো 3 হলো। আবার এই যে নেগেটিভ অংশ এটা আমরা দুইবার করব, দুইবার করলে এখানে দেখো 1 এটা মাইনাস হবে, একবার প্লাস এটা নিয়ে নিচ্ছি, গোল করে দিলাম, নিচে -5 ভাগ কি আছে, ভাগ 2 আছে। এখন দেখো এই 5 থেকে যদি 1 বাদ দাও তাহলে মাইনাস কি হবে, -4 হবে। এই দুই ধরে কাটলে কি হবে 2, কিন্তু মাইনাস থেকে যায় -2। তাহলে দেখো 3 -2 এই দ্বিঘাত সমীকরণের যে মূলদ্বয়, এই সমীকরণের মূলদ্বয় হচ্ছে 3 এবং -2। আমি টেকনিকে যেটা অপশন চেক দিয়ে বের করতেছিলাম কয়েক সেকেন্ডে, বেসিকেও সেটাই বের করলাম, 3 আর -2। এই দেখো অ্যান্সারটা করছি আমি 3 আর -2, এটাই তো সঠিক অ্যান্সার। sin θ প্লাস cos θ ডিভাইডেড sin θ মাইনাস cos θ ইকুয়াল 7 হলে sec θ এর মান কত? এইটার থেকে আমাদের এই sec θ এর মান বের করতে হবে। এখানে দেখো এই যে মানটা দেওয়া আছে, এটার থেকে আমরা সমাধান করব। sin θ প্লাস cos θ ডিভাইডেড sin θ মাইনাস cos θ ইকুয়াল 7। এটা দেখো আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করার সহজ কৌশলটা আমি জানি দিই, অনেকে এটা এলোমেলো করে ফেলবে, ভুল করে ফেলবে। সহজ কৌশল দেখো আজকে শিখলে মনে হয় তোমরা কখনো ভুলবা না। এটা টান আমরা দিয়ে নেব, দিয়ে নেওয়ার পর কি করব, উপরে কি আছে দেখো তো, sin θ প্লাস cos θ লিখে নিব। আবার নিচে কি লিখে দেবো, নিচে এটাই লিখে নেবো, একই জিনিস, এর যে লেখছে উপরে নিচে ওটাই লিখে নিব, sin θ প্লাস cos θ। দেখো আমি উপরেও sin θ প্লাস cos θ লিখেছি, নিচেও sin θ প্লাস cos θ লিখেছি। এখন যোজন বিয়োজন করব। যোজন মানে উপরে যোগ দিব, যোগটা কি লিখবো, এই যে নিচেরটা লিখে দেবো। দাও কি আছে, sin θ মাইনাস cos θ। বিয়োজন মানে নিচে বিয়োগ দিব, দেওয়ার পর কি লিখবো, তাহলে এখন বিয়োজন করে ক্ষেত্রে লিখবো কি দেখো, যা আছে তাই sin θ, আর এখানে সাবধান এই যে মাইনাস আছে, এই মাইনাস আর এখানে যে মাইনাস, যখন তুমি এই সংখ্যাটা এখানে লিখে ফেলো, তো আমি লিখে ফেলি দেখো আগে, এখানে মাইনাস আর cos θ, এটা তো ছিল sin θ মাইনাস cos θ, sin θ মাইনাস cos θ প্লাস, দেখো এই যে মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়েছে, এটা তোমরা স্মরণে রাখবা, ইকুয়াল। এখন কি করব, এই পাশে যোজন বিয়োজন করে টান দেব, তাহলে একটা 7 লিখে নেব, নিচেও 7 লিখে নেব। যোজন মানে যোগ, দিব কি দেখো, বিয়োজন মানে বিয়োগ। এখন এই 7 এর সাথে কি যোগ বিয়োগ করব, 7 এর নিচে ঘর আছে 1, কিছু না থাকলে মনে মনে 1 ধরে ফেলবা, সেই 1টা উপরে যোজন দিলাম, 1টা নিচে বিয়োজন দিলাম। এখন কি করব দেখো তো, কাটাকাটি করে যায় কিনা, কাটাকাটি করলে কাটাকাটি করে দেবো আমরা, মাইনাস cos θ প্লাস cos θ, এটা কেটে দেবো আমরা। নিচে কি কাটা যায় দেখো তো, মাইনাস sin θ প্লাস sin θ, এটাও কেটে দেবো। তার উপর অংশ কি থাকলো দেখো, উপর অংশ থাকলো sin θ, এখানে sin θ, দুইটা sin θ, আমরা দুইটা sin θ লিখে দিলাম। আর নিচে কি থাকলো দেখো তো, প্লাস cos θ প্লাস cos θ, দুইটা cos θ, 2 cos θ ইকুয়াল। এখানে কি হবে, 7 আর 1 যোগ করলে 8 হবে, 7 থেকে 1 বিয়োগ করলে হবে 6। এখন আমরা দেখো এই 2 আর এই 2 কেটে দেবো, 2 দিয়ে কাটা যাবে, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, কাটাকাটি করে আমরা কি পেলাম দেখো তো, এটা পেলাম যে sin θ ডিভাইডেড cos θ ইকুয়াল 4 ডিভাইডেড 3। এইটা পাওয়ার পর আমরা এখন কি করব, এইটা পেলাম। দেখো এইটার যে একটা সূত্র আছে, sin θ ডিভাইডেড cos θ, এটার সূত্র হচ্ছে tan θ। আর যে tan θ এর সূত্র আছে tan θ ইকুয়াল sin θ ডিভাইডেড cos θ, অর্থাৎ এই পুরাটা sin θ ডিভাইডেড cos θ সমান কি tan θ বসানো যায়, সূত্র থেকে আমরা এটা বসে দিলাম, tan θ ইকুয়াল 4 ডিভাইডেড 3। এখন কি করতে হবে, আমাদের মান আনতে হবে কার, আর সেকের মান নিতে হবে। তাহলে tan আছে, tan এর সাথে একটা সম্পর্ক আছে যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, তাহলে এখানে কিন্তু ওই sec আনা যাচ্ছে, আর এখানে কিন্তু স্কয়ার না, স্কয়ার করার জন্য উভয় পক্ষকে বর্গ করি, বর্গ করলে আমরা স্কয়ার করে পারবো। এটা বর্গ করে দিলাম, এই পক্ষকে tan স্কয়ার θ ইকুয়াল, এটাকে বর্গ করলে কি হবে, আমি এখানে বর্গ করলাম, ধরো এখানে বর্গ করলে 4 4 16 ডিভাইডেড 3 3 9, আমি দিয়ে 1 লাইন শর্ট করে দিচ্ছি, এটা বর্গ করছে, আর এই 4 এর বর্গ করলে 16 হয়, 3 এর বর্গ করলে 9 হয়। এখন যে একটা সূত্র আছে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, ওই সূত্রকে কম্পেয়ার করলে কিন্তু আমরা এই sec স্কয়ার বসাতে পারবো, sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1। আমাদের এখানে আছে কোন পক্ষ, দেখো tan আছে, তাহলে tanটা ঠিক দিতে হবে, তাহলে tan ঠিক ছলাম, দেখো tan স্কয়ার θ মাইনাস ঠিক ছলাম, এখানে 1 আর পার করে দিলাম sec স্কয়ার, তাহলে পার করলে মাইনাস আর sec স্কয়ার θ।
এখন বিষয়টা দেখো, মাইনাস ট্যান স্কোয়ার থিটা ঠিক আছে, তবে এই সেকটাকে আমরা আগে সামনে নিলাম, সামনে নিলে মাইনাস সেক স্কোয়ার থিটা, আর ওয়ানটাকে পরে নিলাম, পরে নিলে কিন্তু দেখো এখানে আছে কি মাইনাস, পরে নিলে কি হবে -1 হবে, আছে +1 হয়ে যায় -1, এটা ব্র্যাকেটের মধ্যে তুললাম, এটা কেটে দিলাম, তাহলে দেখো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল কি পেলাম সেক স্কোয়ার থিটা -1। এই সূত্র পেলাম ট্যান স্কোয়ারের, এই সূত্র তুমি মুখস্থ রাখবে, এটা ক্যালকুলেশন করে কখনো আনবে না, যে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার -1। তাহলে এই যে ট্যান স্কোয়ার থিটা সমান কি বসাবো আমরা, ট্যান স্কোয়ার সমান বসাবো সেক স্কোয়ার -1 ইকুয়াল 1 বসে দিলাম, আর ইকুয়াল ঠিকই ছিলাম, তারপরে কি আছে দেখো তো 16, তারপরে আছে 9, এটা আমরা ঠিক ছেড়ে দিলাম। এখন আসে দেখো কি করবো আমরা, এই যে 1টা লিখলাম, 1টা আমরা ডান পাশে স্থানান্তর করে দেবো, তাহলে কিন্তু মানটা পেয়ে যাবো। সেক স্কোয়ার ইকুয়াল 16/9, আর এই যে -1 আছে এটা পার করে দিলে +1 হয়ে যাবে। এখন কি করবো দেখো তো, সেক স্কোয়ার এটা লসাগু করে ফেলবো আমরা, এটা লসাগু করে ফেলবো, লসাগু হবে 9 লসাগু 9 হয়, 9 মিলে গেলে ওপর থাকবে 16, এখানে যোগ এই 9 আর 1 গুণ করলে 9। এখন আসতেছে আমাদেরকে সেক স্কোয়ার থিটা ইকুয়াল 16 আর 9 যোগ করলে আসবে 25, আর নিচে আসবে কত 9 ঠিকই থাকবে। এইটা আমরা কি করব, মান বের করতে হবে কার, সেক থিটার মান বের করতে হবে, এখানে আছে সেক স্কোয়ার থিটা, এটাকে আমরা রুট করে দেবো, তাহলে উপর আছে কত 25 আর ভাগ আছে 9, তাহলে এইটা দেখো রুটমূল কত হয়, সেক থিটা ইকুয়াল 25 এর রুটমূল হবে 5, আর 9 এর রুটমূল হবে 3। কিন্তু এখানে একটা কথা, যে এখানে রুটমূল যে কোনো সংখ্যার উপর রুটমূল করার পর এটা কিন্তু একটা প্লাস একটা মাইনাস হয়, কি কারণে প্লাস মাইনাস আমি বলেছি, এটা প্লাস একটা মাইনাস, +5 নিয়ে তুমি বর্গ করো, দেখো 25 হবে, +5, তোকে আমি দেখে দিচ্ছি প্র্যাকটিক্যালি, +5 উপরে বর্গ দিলাম 25, দেখো 25, আবার তুমি -5 নিয়ে বর্গ করো দিলাম, তারপর 25 কেন হলো, তুমি দুইটা মাইনাস গুণ করো, মাইনাস মাইনাস প্লাস, আর প্লাস প্লাস প্লাসে হয়। এখন দেখো তুমি মাইনাস আবার 3, তুমি দুইটা একটা +3 গুণ করো, +3 স্কোয়ার করে দাও 9 হবে, এবং -3 কে স্কোয়ার করে দাও তাও 9 হবে, মাইনাস মাইনাস প্লাস 9 হয়। এই কারণে তুমি একটা পজিটিভ একটা নেগেটিভ, পজিটিভকে বর্গ করলে 25 পাবা, এই নেগেটিভকে বর্গ করলে 25 পাবা, আবার এই 3 পজিটিভকে বর্গ করলে 9 পাবা, এবং 3 নেগেটিভকে বর্গ করলে 9 পাবা। এই কারণে প্লাস মাইনাস চিহ্নটা আসে, এটা অনেকে বুঝতে পারেন যে কেন হলো, অবশ্যই তোমরা বুঝতে পারছো প্লাস মাইনাস কেন আসে। তাহলে দেখো সেক থিটার মানটা কি বের করতে পারলাম আমরা, বের করতে পারলাম +-5/3। অপশন দেখো খ নম্বরে আছে +-5/3, খ নম্বর সঠিক অপশন।